হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন না। আপনাকে হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। বলুন। ধন্যবাদ। আমার বন্ধু আছে এক মুসলিম বন্ধু। তো ওকে। সে গান বাজনার শখ রাখে। গান বাজনা করে। এই রে, এই হ্যালো। গেল করেছে। হ্যাঁ, হ্যাঁ, শুনছি। যা, তো মুসলিম হয়ে গান তো বাজনা। তাকে আমি প্রশ্ন হ্যাঁ, তো তাকে আমি প্রশ্ন করেছিলাম যে আমি যতদূর শুনেছি গান বাজনা তোমাদের হারাম। হারাম বলতে হ্যালো, বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে বলুন। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো গান বাজনা হারাম। তো তুমি গান বাজনা করো, বাড়িতে কি কেউ কিছু বলে না? কিন্তু বাড়িতে বলে বলেই তো আমি অন্য জায়গায় মানে আহ, আমাদের কমিউনিটির মধ্যে এসে সে প্র্যাকটিস করে। বাড়ির মধ্যে করতে পারে না। তার গান বাজনার সরঞ্জাম সব আহ, মানে তার যে নন মুসলিম ফ্রেন্ড আছে তাদের বাড়িতে রাখা আছে আচ্ছা, এরকম। আচ্ছা তো অবতার, আমিও এই হ্যালো। জিনিসটা একটুখানি ইন্টারাপ্ট করলাম, সরি, ভেরি সরি। হ্যাঁ, আমি এই জিনিসটা জানি না। এটা হ্যাঁ, আমার আমারও এই প্রশ্নটা ফারাজ ভাইয়ের কাছে আর ইচ্ছুমিত্রর কাছে বা যারা ইসলাম সম্পর্কে জানে তাদের কাছে। তো কদিন আগেই আমি তো এই নর্থ ইন্ডিয়া গেছিলাম। তা নর্থ ইন্ডিয়া গেলেই, যখনই আমি যাই, তা গুড়গাঁও গেলেই, হুম, গুড়গাঁও গেলে হয়তো সবসময় সময় হয় না। আচ্ছা অবতার, একটুখানি মিউট করলাম। হ্যাঁ, ওখান থেকে একটুখানি ইকো পাচ্ছি, একটু মিউট ওকে করলাম, ওকে। ঠিক আছে? আপনি আনমিউট করে যখন কথা বলবেন আনমিউট করে বলবেন, কেমন? তা ফারাজ ভাইয়ের কাছে আমার প্রশ্ন, বা ইচ্ছুমিত্রের কাছে আমার প্রশ্ন, বা যারা মানে যারা ইসলাম সম্পর্কে জানে তাদের সবার কাছে আমার প্রশ্ন, যখনই নর্থ বেঙ্গল, সরি, নর্থ ইন্ডিয়া যায় বা গুড়গাঁও যায় বা যখন দিল্লি যায়, একটা জায়গা আছে পার্টিকুলারলি, সেটা আমার আড্ডা দেওয়ার একটা জায়গা, সেটা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার মাজার। তাই নিজামুদ্দিন আউলিয়ার মাজার কেন? কারণ তার যে ডিসাইপল ছিলেন আমির খসরু, এই আমির খসরু কিন্তু সেতার এই জিনিসটাকে তৈরি করেছিলেন। সেতারের হাত ধরে আমরা তো জানি ভারতবর্ষের যে মিউজিক, সেটা সেতারের হাত ধরেই ওয়ার্ল্ড ক্লাস মিউজিকে পরিণত হয়, সেটা রবিশঙ্করের হাত ধরেই। ভারতবর্ষের যতজন নামকরা বিদ্বান দেখবেন, মানে যা নামকরা মিউজিশিয়ান আছেন, পপুলার আছেন, তাদের অধিকাংশই মানে তাদের 50% তো হবেই তারা মুসলিম। যেমন বিলায়েত খাঁ থেকে শুরু করে, বিলায়েত খানের যে যত স্টুডেন্ট, শাহিদ পারভেজ থেকে শুরু করে যতজন আছে সেতারে, তারপরে হচ্ছে এদিকে জিয়া মঈনুদ্দিনের ডাগার, জাকির হোসেনের ওই পুরো ঘরানাটা, এরকম হচ্ছে অধিকাংশ মানুষ, যারাই হচ্ছে অধিকাংশ মানুষ যারা নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্স নিয়ে চর্চা করেন, বেশিরভাগ মুসলিম। সাউথ ইন্ডিয়াতে মুসলিমের সংখ্যা একটুখানি কম দেখা যায়, কিন্তু সেখানে হচ্ছে আছে, এরকম নয় যে নেই। এই যেমন এ আর রহমানের যে ফ্যামিলি, বা তাদের যে মাদের ফ্যামিলি, এ আর রহমানের ফ্যামিলি বললে ভুল হবে, এ আর রহমানের মাদের ফ্যামিলিতেও ওখানে ওরকম প্রচুর মিউজিশিয়ান আছে, এরকম প্রচুর মিউজিশিয়ান আছে। তা এখন মিউজিক যদি ব্যাপারটা এরকম হারাম হয়, বা এরকম হচ্ছে, মুঘলদেরও পৃষ্ঠপোষকতা দেখবেন, মিউজিশিয়ানদেরকে তারা রীতিমতো মানে রেখে তাদেরকে ইয়ে করেছে, তাদেরকে মানে নার্চার করেছে, ইয়েকে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে। তা এই জিনিসটা কিভাবে হয়েছিল, মানে এইভাবে এইভাবে ধর্মে যদি এরকম একটা ইয়ে থাকে, যেখানে আমরা দেখছি যে তাদের মানে আমরা দেখছি যে ওই রিবাব বা এই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো তারা ভেঙে দিচ্ছে, এরকম দেখেছি। কিন্তু আবার ওই ইয়ে দুনিয়া, দুনিয়া পিতল দি, এই গানটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা একটা ওই আফগানিস্তান, কাজাকিস্তান, ওই ওই অঞ্চলের গান একটা। তা সেখানে হচ্ছে রেবাব বাজিয়ে লোকজন এই গানগুলো করছে। সেটা যে জিনিসটা, সেটা সাঁওতাল থেকে এসছে, যেটা একটা 3 তারের একটা ইনস্ট্রুমেন্ট ছিল, সেটা ইন্ডিয়াতে এসে বীণা বা রুদ্রবীণার সাথে অ্যামালগামেটেড হয়ে সেটা সেতারে পরিণত হয়েছে। হ্যাঁ ভাই, তা এরা প্রপার ইসলাম ফলো করে নাই। সিম্পল কথা এটাই। এটা প্রপার ইসলাম ফলো করে না ফেরত ভাই। এই যে এই সুফি যে এই না, এখানে প্রপার ইসলাম ফলো করে নাই। মানে প্রপার এই যে ইসলাম বলতে যদি আপনি সালাফিদের সালাফদের দেখেন, ট্রেডিশন দেখেন, অ্যাকচুয়াল কোরআন হাদিস দেখেন, ওইখানে কি অ্যালাউড এইগুলো কথা? মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করে না, অ্যালাউড না। তাহলে এই যে আজমির শরীফে বসে, বা ধরুন হচ্ছে এই নাজামুদ্দিন আলিয়াতে বসে, এরা যে মানে এরকম এত সুন্দর সুন্দর গান করছে, দিস আর নট মানে এটা নট ইসলামিক এট অল। ইসলামিক নয়। নো।
শুধু সেটাই নয়, একটা কবরকে যে তারা মানে ইয়ে দিয়ে বাঁধায় আর কি, মানে ইট বালি সিমেন্ট দিয়ে এই জিনিসগুলো যেগুলো করে, সেই জন্যই তো এই ইসলামের অন্যান্য যারা যে ফিরকাগুলো আছে আর কি, আপনার এই দেওবন্দি, তারপরে আপনার এই আহলে হাদিস টাহলে হাদিস এরা আছে, এরা তো এদেরকে রীতিমতো কাফের বলে, মানে এরা যারা মানে ওই পীরপন্থী যে লাইনটা, আমিও ওই লাইন থেকে আসি। তো এরা তো রীতিমতো মানে এদেরকে কাফের বলে আর কি, এবং বলে যে এরা শিরক করছে আল্লাহর সঙ্গে বা ইয়ে করছে আর কি, মাজারে গিয়ে মাজার পূজা করে বা মাজারে গিয়ে দোয়া প্রার্থনা করে, তো রীতিমতো কাফের বলা হয় আর কি এদেরকে, জানেন অমিতা? কিন্তু কলকাতায় তো মানে অনেক আছে এরকম মাজার, এই যে হ্যাঁ, আমাদের আমাদের মাজার। ইন্ডিয়াতে এই সুন্নি সুন্নি মুসলিম যারা এই পীরপন্থী যারা ইয়ে আপনার এটাকে হ্যাঁ। বলে, দাঁড়ান ভুলে যাচ্ছি, বারেলভি সুন্নি, এই আমাদের অনেক বেশি আছে। আমরা তো সবাই জানি কলকাতায় হচ্ছে সহি ইসলাম ফলো করা হয়। কিন্তু কিন্তু এরকম মানে এত এরকম কোনায় কোনায় আছে, সে মানে অনেক আছে এরকম মাজার। হ্যাঁ, তা এরকম এ তো এই আমাদের এই জগৎ সিনেমার পেছনে পেছনে জগৎ সিনেমার পেছনে একটা বড় একটা মাজার আছে, সেখানে অনেক প্রচুর ইয়ে আছে, আছে। প্রচুর। ওকে, তো আমি এটা আমি ভাবতাম, মানে আমি এটা খুব কনফিউজ ছিলাম যে একদিকে বিলাত খান সাহেবের মতন বড় বড় বিদ্বান মুসলিম, তারা তারা রোজ নামাজ পড়ছে, মসজিদে যাচ্ছে, আবার এরকম মানে একজন হচ্ছে ভাঙছে। এটা আমার কাছে খুব মানে হজম হয়নি এই জিনিসটা, ব্যাপারটা ফারাজ ভাই। আচ্ছা, আবতারের যে তারা প্রশ্নটা প্রফেশন ফারাজ ভাই, ফলো তাহলে করতে আপনি না। ক্লারিফাই করুন। আপনি ক্লারিফাই করুন তাহলে আবতারের প্রশ্নটা, যেটা আমার কিছু নেই। হ্যাঁ ভাই বলেন। অ্যাভাটার। হ্যাঁ হ্যালো, আমি এখনো কোয়েশ্চেন করিনি। করেন। হ্যাঁ, কোশ্চেনে হ্যালো। করলে ফারাজ ভাই কিন্তু ক্লারিফাই হ্যাঁ, করবে, আমি তো ইসলাম সম্পর্কে কিছু জানি না। আমার আমার বন্ধুর সঙ্গে যে কথোপকথন হয়েছিল সেটা আমি বলছি। সেটা হচ্ছে যখন আমি তাকে এটা বললাম, যে আপনার তাহলে আপনার সরি ওখান ভাই, থেকে প্রচুর নয়। সরি ভাই, আপনার সাথে কথা বলে খুশি হলাম ভাই। বাপরে বাপরে, কানগুলো গেল। নাথিং, আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন। নাথিং, আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন। নাথিং, আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। এরা কি ব্যাক স্টেজটা ভরে রাখার জন্য বসে থাকে নাকি ফারাজ ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো করে, অনেক আছে, আনমিউট অনেকে করুন। ঘুমিয়েও যায়। না, তবে দু একজনকে দেখলাম যুক্ত করার সাথে সাথে কেটে চলে গেল। আচ্ছা, 12 ফ্যাব্রিক আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন। ফ্যাব্রিক। আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলেন। হুম, আমি যে অমিত ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আত্মার ধারণাটা মানুষের কাছে কিভাবে আসলো? এটা নিয়ে তো অনেকবার আলোচনা করা হয়েছে। তো যখন প্রাচীনকালে যখন মানুষরা এত বিজ্ঞান টিজ্ঞান সম্পর্কে জানতো না, তারা দেখতো একটা ডিফারেন্স আছে, যেটা হচ্ছে জড় আর জীব বলতে আমরা যে জিনিসটা বুঝি, সেটার মধ্যে একটা ক্লিয়ার ডিফারেন্স আছে। কিন্তু এই ডিফারেন্সটা কি বা কেন, এই জিনিসটা তারা বুঝতো না। তারা দেখতো যে তারা যখন দেখতো যে একটা জিনিস ছোট থেকে বড় হয়, একটা জিনিসের মধ্যে পরিবর্তন হয়, সেটা রিপ্রোডাকশন হয়, এই সমস্ত কিছু তারা দেখতো। আবার একটা পাথর, সেটা কোন রকম উত্তেজনায় কোন রকম সাড়া দিচ্ছে না, আবার আর একটা জিনিস আছে যেটা উত্তেজনায় সাড়া দিচ্ছে। এই জিনিসটাকে তারা জড় আর জীব বলতো, এবং সেটা কিভাবে হয় সেটাকে ব্যাখ্যা করার জন্য তারা একটা ভাইটাল ফোর্সের কথা চিন্তা ওকে, করতো। দেন অমিত ভাই, তাহলে কি আপনি বলছেন যে তারা মনে করতো যে এখানে যাদের ইরেকটাইল ডিসফাংশন আছে সেখানে আত্মা নেই, আর যাদের ওই সমস্যা নেই তাদের আত্মা আছে? যাদের কি ডিসট্রাকশন আছে বুঝতে পারিনি ফারাজ ভাই। যাদের ইরেকটাইল ডিসফাংশন আছে তাদের আত্মা নেই, আচ্ছা। সিরিয়াসলি, আরে এরকম ভাবে কে কোরিলেট করতে পারে এটা, যে উত্তেজনায় সাড়া দেওয়াটাকে? আলফাবেল পারে ভাই, আলফাবেল পারে। আমি ভাবলাম আমি বোধহয় কানে ভুল শুনলাম, সিরিয়াসলি। আমি ওই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম কি ডিসফাংশন বললেন, আমি ওই জন্য আরেকবার জিজ্ঞেস করলাম। আই রিয়েলি কুড নট বিলিভ ইট ফারাজ ভাই, সিরিয়াসলি। ওই বাপরে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো যে জিনিসটা বলছিলাম, তারা মনে করতো একটা ভাইটাল ফোর্স এর কথা।
এই যে ভাইটাল ফোর্স, এই ভাইটাল ফোর্সটা কি কেউ হয়তো আত্মা বলেছে, কেউ হয়তো সেটাকে রূহ বলেছে, কেউ সোল বলেছে। তো মোট কথা হচ্ছে তারা দেখতো যে একটা একটা দেহ আছে, সেখানে চোখ, নাক, কান সবকিছুই আছে, কিন্তু একটু আগেই এই যে মানুষটা সে হয়তো একটু আগেই বেঁচে ছিল, এখন বেঁচে নেই। এখন তারা তো এই এটিপি বা হচ্ছে সালোক সংশ্লেষ বা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে কি হয় এই সমস্ত জিনিসগুলো জানতো না, বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন এই জিনিসগুলো তো জানতো না। তো তারা তখন মনে করতো যে একটা ভাইটাল ফোর্স আছে, যেটা ছিল, যেটা চলে গেছে। এই যতক্ষণ এই ভাইটাল ফোর্সটা ছিল ততক্ষণ একজন মানুষ বেঁচে আছে, যতক্ষণ এই ভাইটাল ফোর্সটা নেই তখন আর ওই মানুষ বা ওই জীবটা সে আর বেঁচে নেই। তারা মনে করতো এই যে কিরকম হতে পারে সেটা একটা শক্তি হিসেবেই কল্পনা করতো। এবং এই কারণে দেখবেন সেই স্বামী অভেদানন্দ যখন বলছে, তার বইতে লিখছে যে আমেরিকাতে নাকি মরণের পারে বা মৃত্যুর রহস্য এরকম কোন একটা বইতে, তা সে বলছে যে আমেরিকাতে নাকি এমন একটা ইয়ে তৈরি হয়েছে, এমন একটা মেশিন বের করেছে তারা, আহ আত্মার ওজন সেটা 21 গ্রাম, সেটা মেজার করে দেখেছে। এখন এই কথাটা কি সত্যি? হ্যাঁ সত্যি, এরকম একটা এক্সপেরিমেন্ট হয়েছিল, কিন্তু এর কোন রকম মানে ইয়ে নেই। তো তখন হচ্ছে তারা এক্টোপ্লাজম এই সমস্ত অনেক কিছু দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করতো এই জিনিসগুলোকে। পরবর্তীকালে যত বিজ্ঞান উন্নত হয়েছে, আমরা কোষ এই জিনিসগুলোকে আমরা দেখেছি, তখন আমরা জানি যে বেঁচে থাকা এই জিনিসটা বা এই যে রেসপন্স করাটা, এটা একটা বায়োকেমিক্যাল রিয়াকশন ছাড়া এবং কিছু ইলেকট্রোম্যাগনেটিক রিয়াকশন, মানে তার বিভব প্রভেদ, অ্যাকশন পোটেনশিয়াল, এই সমস্ত জিনিস ছাড়া আর কিছুই নয়। মিয়ারলি দ্যাট। টুয়েলভ ভাই, টুয়েলভ ফ্যাব্রিক ভাই। তাহলে মানুষের তো কোনো আত্মা নাই, মানে প্রাণী জগৎ পুরোটাই রিয়াকশনের উপর নির্ভর করতেছে। হ্যাঁ নিশ্চয়ই, একটা বায়োকেমিক্যাল রিয়াকশন তো বটেই, মানে যে কোনো কিছু একটা বায়োকেমিক্যাল রিয়াকশন। এবার এই জিনিসগুলো আমরা জানি কিভাবে? এই যদি একটা বায়োকেমিক্যাল রিয়াকশন হয়, তাহলে একটা বায়োকেমিক্যাল রিয়াকশন দিয়ে সেটা অবশ্যই সেটা ইনফ্লুয়েন্স হতে পারে, এবং সেটা হয়ও। এই ধরুন পটাশিয়াম সায়ানাইড খেয়ে নিল কেউ, পট করে অক্কা পেলো, হ্যাঁ। বা ধরুন বেগন স্প্রে খেয়ে নিয়েছে, তা সে প্রায় অক্কা পায় পায় অবস্থা। তা এই বেগন স্প্রেটা আমি কেন বলি সারাক্ষণ, সব অনেক সময় তার এটার কারণ আছে। আমি একবার আমার জীবনে যখন হচ্ছে প্রথম আমি যখন ইন্টার্নশিপ করার সময়, আমি যেটা হচ্ছে আমার ফার্স্ট নাইট ছিল এমার্জেন্সিতে, সেইখানে হচ্ছে 3জন ভদ্রমহিলা এসেছিল একই বাড়ির। তারা 3টে বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ, তারা ঝগড়া টগড়া করে হচ্ছে বড় বউ বেগন স্প্রে খেয়ে নিয়েছে। এখন তা যাতে বেশি সিম্প্যাথি না পেয়ে যায় সেজন্য মেজ বউ খেয়ে নিয়েছে, ছোট বউ খেয়ে নিয়েছে। এবার সে যাতা অবস্থা, হ্যাঁ। সে সে তাদের প্রাণ নিয়ে টানাটানি তো বটেই, আমারও প্রাণ নিয়ে টানাটানি। তাদের সাথে গোটা পাড়া এসেছে মারবে বলে ডাক্তারকে, যদি এই 3টে বউ মরে যায়। সে কি জ্বালা বলুন তো। কি কি বলবো, তা কোনো রকমের সে তো তারপর হচ্ছে সেটা আবার তখন আমার মমতা ব্যানার্জি দেখেছে, চাক্কা জাম দেখেছে বা কিছু একটা দেখেছে, হ্যাঁ। তা সে চারদিকে এবারে কি বলবো, আমি এবারে অতান্তরে পড়েছি আর কি। আহ, কোনো নেই, কোনো আহ, কোনো এক্সপিরিয়েন্স নেই, কিছু নেই, সেই দিনই সব জয়েন করেছি। আমি ভাবলাম আজকে আমার শেষ, হ্যাঁ, আমার আত্মারাম আজকে খাঁচা ছাড়া হবে। তো সেই দিনকে আমি বুঝলাম যে বেগম, রাস্তায় উড়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই আত্মা তো উড়েই যাবে, ও আর আত্মা থাকে? তো সেই দিনকে আমার যে অবস্থা হয়েছিল, তা যাই হোক, তা এই যে জিনিসটা বলছি যে একটা বায়োকেমিক্যাল রিয়াকশন কিভাবে আমরা জানি, কারণ এই বায়োকেমিক্যাল রিয়াকশন গুলোকে আমরা ইনফ্লুয়েন্স করতে পারি। এবং আমরা এটাও দেখি যে এই যে কার্বন যেটা আমাদের শরীরে আছে, যে আপনার হার্টে বা হৃৎপিণ্ডে যে কার্বনটা আছে, সেই কার্বনটার সাথে আপনার পেন্সিলের ডগায় যে কার্বনটা আছে, সে লেড, যেটাকে আমরা গ্রাফাইট বলি, সেখানে যে কার্বনটা আছে, তার মধ্যে কিন্তু কোনো রকম ডিফারেন্স নেই, কোনো রকম পার্থক্য নেই। সে একই জিনিস দিয়ে তৈরি। শুধু ব্যাপারটা কি, ব্যাপারটা ডিফারেন্সটা কি? তা ডিফারেন্সটা হচ্ছে যে আহ, এরকম এটাই যে একটা সিস্টেমের মধ্যে আছে, একটা জিনিস একটা সিস্টেমের মধ্যে আছে আর একটা সিস্টেমের বাইরে আছে। এবং ঠিক এই কারণে যে জলটা খাচ্ছেন, সেই জলটা আপনার গ্লাসে যে জলটা আছে, সেই গ্লাসের জলটা আর আপনি যখন গলাধকরণ করলেন, আপনার সিস্টেমের পার্ট হয়ে গেলে যখন, তখন সেটা একটা ওই সিস্টেমের পার্ট হিসেবে, একটা লিভিং হিসেবে বিহেভ করছে। কিন্তু আপনার গ্লাসে যখন আছে তখন সেটা একটা জড় হিসেবে বিহেভ করছে। এটুকুই তফাৎ ফ্যাব্রিক ভাই। তাহলে কি যে কোনো প্রাণী কি তাহলে মানে পরীক্ষাগারে তৈরি করা সম্ভব? এটা তো ন্যাচারালি না। হইতেছে।
প্রসেসের দেখুন এখনো পর্যন্ত আমরা কোনো কমপ্লেক্স লাইফ, ধরুন হচ্ছে ধরুন আপনি আমাকে এক গাদা কার্বন দিয়ে গেলেন, হ্যাঁ, আর হচ্ছে নাইট্রোজেন দিয়ে গেলেন, বললেন এই তো বাতাসে নাইট্রোজেন আছে, একটুখানি অক্সিজেন আছে, এই এক ব্যাগ করে দিয়ে গেলেন, একটুখানি ফসফেট, একটু সালফার, 1 কেজি এমজি ম্যাগনেসিয়াম, যত যা যা লাগবে, বা ধরুন হচ্ছে ওই সমস্ত রেডিয়াম ফেডিয়াম গুলো ছাড়া, মানে আমাদের যে রেডিও অ্যাক্টিভ যেগুলো ছাড়া, সেগুলো প্রায় পর্যায় সারণীতে যতগুলো আছে আমাকে 10 ব্যাগ করে সাপ্লাই দিয়ে গেছেন, হ্যাঁ। দিয়ে আপনি বললেন এগুলো দিয়ে একটা মানুষ তৈরি করে দেখান। তা আমি কি সেই জিনিসটা পারবো? না, সেই জিনিসটা পারবো না। কেন পারবো না? কারণ এই যে সেলগুলো, যে মানুষ তৈরি হওয়ার জন্য যে দরকার যে সেলগুলো, সেগুলো এত ক্ষুদ্র, সেগুলো আমি ওই রকম যদি আমাকে যদি বলেন একটা ডিএনএ ওরকম এই সোয়েটারের মতো বুনে বুনে দেখান, সেই জিনিসটা আমি পারবো না। এই জিনিসটা কখনোই সম্ভব হবে না। এই জিনিসটা হয়নি, এই জিনিসটা কেউ ক্লেমও করছে না এই জিনিসটা সম্ভব। তাহলে আমরা কি করতে পারি? আমরা ধরুন আপনাকে যখন একটা বাড়ি বানাতে বললো, আপনি যেমন আহ একটা খনি খুঁজতে বেরোন না, একটা হচ্ছে কোল মাইন, একটা ধরুন একটা মাইন খুঁজতে বেরোলেন যেখানে লোহা পাওয়া যাবে, যেখানে হচ্ছে কপার পাওয়া যাবে, যেখানে হচ্ছে সিলিকা পাওয়া যাবে, এরকম হচ্ছে খুঁজে খুঁজে নিয়ে এসে সিলিকা বানালেন, তারপর সিমেন্ট বানালেন, ইট বানাতে বসলেন, এরকম যেমন করেন না আপনি, যেমন হচ্ছে কতগুলো স্ট্রাকচার নিয়ে আসেন, কতগুলো মেটেরিয়াল নিয়ে আসেন, সেরকম মেটেরিয়াল বিজ্ঞানীরা নিয়ে আসতে পারেন কোনো জায়গা থেকে, এবং এনে সেই রকম একটা সিনথেটিক লাইফ সেটা বানানো সম্ভব। এবার আপনি যদি বিজ্ঞানীকে বলেন না এটা তো আপনি নিয়ে এলেন, আপনি নিজেকে বানাতে হবে, এই আমি দিলাম দুটো কার্বন দিলাম, 3টে অক্সিজেন দিলাম, তো C6H12O6, তা 6টা অক্সিজেন, 6টা পরমাণু অক্সিজেন দিলাম, এইটা যেমন হচ্ছে অ্যাবসার্ড একটা চিন্তা ভাবনা, এই জিনিসটা কেউ করতেও পারে না। তা আমরা কি করি? আমরা এই জিনিসগুলো যেহেতু আমরা ওরকম এই হাতে করে বা ওরকম ভাবে ম্যানিপুলেট করতে পারি না, এটা কি করি? আপনি যদি ক্লাস 12-এ যদি কেমিস্ট্রি পড়ে থাকেন, সেখানে দেখবেন লার্জ স্কেল প্রোডাকশন বা কোনো একটা জিনিস, ধরুন হাইড্রোজেন প্রডিউস করতে হবে, অক্সিজেন প্রডিউস করতে হবে, তো কিভাবে করে সেরকম হচ্ছে কিছু অনুঘটক, কিছু রাসায়নিক প্রক্রিয়া, তার কিছু হচ্ছে নিয়ম নীতি ছিল। বা হচ্ছে আপনি ওই ওখানে ওই যদি আপনি জৈব রসায়ন পড়ে থাকেন, তাহলে কিভাবে কোনো একটা গ্রুপ, অক্সিল গ্রুপ, কার্বক্সিল গ্রুপ, মিথাইল গ্রুপ, এইটা হচ্ছে কিভাবে অ্যাড হবে, বিয়োগ হবে, সেটা সেরকম করতে পারেন, সেরকম সিনথেসিস গুলো থাকে, হ্যাঁ। তা এরকম এরকম জিনিসগুলো, এইরকম রিয়াকশন গুলো করে আমরা ওরকম মেটেরিয়াল গুলোকে তৈরি করতে পারি। ওরকম এই হাতে বুনে বুনে ওই জিনিসগুলো তৈরি করা সম্ভব না, এটা কেউ ক্লেম করে না। 12 ফেব্রুয়ারি ভাই। আর আপনি যদি বলেন এরকম কি একটা পাখি বানানো সম্ভব, বা ধরুন হচ্ছে ধরুন একটা একটা আম, বাঘ যদি বিলুপ্ত হয়ে যায়, সেটা কি আমরা বানাতে পারবো? ক্লোন করতে পারি, অবশ্যই ক্লোনিং আমরা করতে পারি, কিছু কিছু সিস্প্রা বা এই ধরনের কোনো টেকনোলজি দিয়ে আমরা ডিএনএ গুলোকে মডিফাই করতে পারি। কিন্তু ওরকম আমাকে যদি 1 বস্তা কার্বন হাইড্রোজেন এরকম দিয়ে যান, সেইখান থেকে ওই 1 বস্তা নিয়ে আমি ওরকম হাতে বুনে বাঘ বানাতে পারবেন, এটা কেউই বানাতে পারে না। এবং এই কারণেই দেখবেন যে আমাদের যে এই পৃথিবীতে যে এরকম সিস্টেমটা, সেটা কিন্তু ডিসেন্ট উইথ মডিফিকেশন হচ্ছে কন্টিনিউয়াসলি, একটা লিভিং থেকে আরেকটা লিভিং কমপ্লেক্স বিং কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে। সেটা ন্যাচারাল সিলেকশনের জন্যই হচ্ছে ডেফিনেটলি, এরকম নয় যে আকাশ থেকে ডাইনোসর পড়ছে ধপ করে, বা ধরুন আপনি ভাবলেন রয়্যাল বেঙ্গল টাইগার এক্সটিংক্ট হয়ে গেল, কালকে হচ্ছে আবার তার আকাশ থেকে ধপ ধপ করে 10টা রয়্যাল বেঙ্গল টাইগার পড়লো, আবার সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সব ঘুরে গেল। এই জিনিসটা হয় না। তাহলে মানে আমরা তো যে এখন ভেজিটেবল বা বিভিন্ন যে মুরগি, এগুলা তো মডিফাই করা হইতেছে, মানুষের ক্ষেত্রে কি এরকম মডিফাই করা হয় নাকি, বা করা হয়? দেখুন মানুষের ক্ষেত্রে এরকম জেনেটিক্যালি মডিফিকেশনের কথা বলছেন ভাই? জি জি, জেনেটিক হ্যাঁ, মডিফিকেশন যেটা। এই যে কেএফসি তে কলকাতা, আমি একবার এই ইউএসএ যখন থাকতাম, কদিন তো ছিলাম, তা তখন আমি যেখানে থাকতাম তার পেছনে একটা কেএফসি ছিল, ঠিক আছে। তো সেটা হয়তো এক্স্যাক্টলি কেএফসি নয়, বা ওদের কোনো রকম ফ্র্যাঞ্চাইজি বা কিছু হবে। তো ওদের ওখানে যে চিকেনটা পেতাম না, সেটা হাড্ডি গুলো একদম সরু সরু লিকলিকি হাড্ডি হতো। তাই হ্যাঁ, চিকেন বলে সেই কাওয়া বিরিয়ানি খাওয়ায় নাকি কি জানে, এরকম হাড্ডি গুলো কেন, হ্যাঁ। তা একটু কম দামেও দিত। তা আমি ভাবলাম বোধহয় হবে, হয়তো যদি 5 টাকা কম দিচ্ছে হয়তো কাওয়া বিরিয়ানি খাওয়ায়, ঠিক আছে। তার দায় পরে ওই খেতাম বিনা প্রশ্নে বাক্যবাণে, কিন্তু খেতে ভালোও ছিল। বললাম বাহ, আমেরিকান কাক তো হয়তো খেতে ভালোই হবে, তা সেই ভেবে খেতাম। তা যাই হোক, বিরিয়ানি খাওয়ার পরেও কিন্তু সে বলছিল ভালোই খাইতে, কিন্তু সে মজাদার মুরগি, হ্যাঁ কিন্তু মুরগি হ্যাঁ দিয়ে হইলো মুরগি খাইতে মজাদার।
মুরগির নিউমোনিয়া হইলেও মুরগিটা খাইতে মজাদার ছিল আর কি। আপনি জানেন কি না জানি না ফেরাজ ভাই, আমি যখন ওই একবার সেই বার্ড ফ্লু হয়েছিল, তো তা আমি তখন একটা মেসে থাকতাম ওই সময়টাতে। তো এই মেসে আমাদেরকে রোজ চিকেন খাওয়াতো, কারণ হচ্ছে চিকেনের দাম কমে গেছিল। সে তখন ডাল ফাল বন্ধ করে সে হচ্ছে চিকেন খাতো খালি। আর আমরা কিন্তু জমতেস করে খেতাম। হ্যাঁ, আমিও মানে খেয়েছি, আমাদের মানে আমাদের বাড়িতে পোষা হতো দেশি মুরগি, তো রোগ আসবে শুনে বাড়ির যত মুরগি ছিল সব খাইছিল আমাকে। আমি কিন্তু মানে আমি রীতিমতো হচ্ছে মানে মস্তি করে খেয়েছিলাম, তা অনেক দাম কমে গেছিল। তাই হু কেয়ার্স, মানে আমার তো কিছু হয়নি, তো ভালো করে ইয়ে করেছিল, ভালো করে রান্না টান্না করে নিলেই তা হয়ে গেল। তো যাই হোক, তো এইবারে হয়েছে কি, এইবারে সেই ইয়েতে কেনটাকি ফ্রাইড চিকেন, ওরা কেনটাকি ফ্রাইড চিকেন ছিল নাকি কোথাকার ফ্রাইড চিকেন ছিল জানি না। তা খুঁজতে খুঁজতে খোঁজ নিতে জানলাম যে, তখন আমি জানতাম না, তখন এটা জানলাম যে এরা জেনেটিক্যালি মডিফাই করে এই যে ইয়েগুলোকে, এই যে চিকেন গুলোকে বা মুরগিগুলোকে এরা জেনেটিক্যালি মডিফাই করে। কিভাবে মডিফাই করে? ওরা এমন ভাবেই ব্রিড করে আইদার সিলেকশনের সময়, তো এমন ভাবেই ব্রিড করে, হয় সেগুলো খুব মোটা তাজা হবে, বেশি ছুটতে পারবে না, তাদেরকে ওইরকম বন্ধ করে রাখে, তাদেরকে খাওয়ানো হয়, তাদেরকে এমন ভাবেই ডায়েট দেওয়া হয় যে তাদের হাড় টাড় গুলো বেশি তৈরি হয় না। এই তারা তো ছোটাছুটি করে না, তাই না, হাড় যখন তৈরি হয় না তখন তাদের কোনো অসুবিধা হয় না। তো এইভাবে হচ্ছে জেনেটিক্যালি কিছু কিছু মডিফাইড এরকম এই ইয়ে করা যায়, এরকম সত্যি করা যায়। কিন্তু মানুষের ক্ষেত্রে কি এটা সম্ভব? সত্যি কথা বলতে কি, মানুষের ক্ষেত্রে এই জিনিসটা সম্ভব। তাই যে জিন এডিটিং এইটা করে সম্ভব, এবং এই জন্য দেখবেন যে অনেক সময় যখন কোনো একটা ডিজিজ সম্পর্কে বা কোনো একটা এই যখন একটা যখন পেপার বেরিয়েছিল যে দের ইজ নো গেজ ইন বলে, এইটাও যখন তার যে সায়েন্টিস্টরা তারাও কিন্তু অনেক ভেবেচিন্তে এই দের ইজ নো গেজ ইন কথাটা লিখেছিল, কারণ তাদের যে ইয়েটা ছিল সেখানে কিন্তু একটা জেনেটিক অ্যাসোসিয়েশন দেখিয়েছিল। কিন্তু তারা এইটা বলতে চেয়েছিল যে এরকম যেটা যেমন BRCA ব্রেস্ট ক্যান্সারের জন্য একটা জিন আছে, যেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হতে পারে, যা প্রিডিউস পজিশনটা বাড়ায়, তো সেরকম কোন রকম ডিরেক্ট কোনো জেনেটিক জিনের সাথে এরকম সেক্সুয়াল ওরিয়েন্টেশনটাকে লিঙ্ক করা যায় না, তারা এটা বলতে চেয়েছিল। কেন? কারণ আর্গুমেন্ট ক্ষেত্রে হতেই পারে যে এই জিনগুলোতে এরকম মডিফিকেশন থাকলেই জিন এডিটিং করে এগুলোকে ঠিক করে দাও। তো এটা কি আমরা মানে এই ফিটাস যখন জন্মাচ্ছে তখন কি আমরা জানতে পারি যে সেটা ছেলে হবে নাকি মেয়ে হবে, বা তার জেনেটিক মেকআপ কি জানতে পারি? দ্য আনসার ইজ ইয়েস। কোরিয়নিক বিলাই স্যাম্পলিং করলেই সেগুলো জানা যায়, সেই জেনেটিক মডিফিকেশনটা সেটা আমরা জানা যায়। তা এখন মানুষের ক্ষেত্রে কি এটা করা যায়? হ্যাঁ, করা যায়, বাট দ্যাট ইজ নট ইন প্র্যাকটিস, মানে এটা আমরা এখন ব্যবহার করছি না। তা সায়েন্স ফিকশনের পর্যায়ে আছে এটা এখন, সেটা এথিক্যালি ইজ নট অলসো কারেক্ট, সেটা কেউ চাইছে না, কোথাও এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা আমি জানি না অ্যাটলিস্ট, কিন্তু এটা তো অন্তপক্ষে আমরা তো দেখছি না। কেউ অ্যাপ্রুভ না, লিগালি তো মনে হয় অ্যাপ্রুভ না। লিগালি অ্যাপ্রুভ না, ইয়েস এক্স্যাক্টলি, লিগালি অ্যাপ্রুভ না, কিন্তু এটা কি টেকনিক্যালি পসিবল? হ্যাঁ, টেকনিক্যালি কিন্তু এই জিনিসটা পসিবল। ঠিক আছে ভাই, আজ আর কিছু বলার নেই আমার। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, সাবধানে থাকবেন। হ্যাঁ, টুয়েলভ ফাকরুক ভাই, শুভ নববর্ষ, হ্যাপি ভালো নিউ ইয়ার। থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আরে ফারাজ ভাই, আমি তাহলে আজকে বেরোলাম। হ্যাঁ, আর মুক্ত চিন্তা বিনাশ সবাইকে, আজকে আমি বেরোলাম। সকালবেলা আমাকে উঠতে হবে 5:30টার সময়, উঠে একটুখানি কাজ আছে, কালকে একটুখানি বেরোবো। ঠিক আছে, যদি সন্ধ্যেবেলায় ফাঁকা থাকি আপনারা লাইভ করেন তাহলে এসে দেখা হবে, আর নিলে পরে একদিন লাইভের সময় আমাকে দেখা হবে। আর ফারাজ ভাই, আপনি কিন্তু এই অপারেশনের কথাটা আমাকে জানাবেন বলেছিলেন, আমার সাথে আমি খোঁজও নিইনি, আর হোয়াটসঅ্যাপে আপনার সাথে আর কথাও হয়নি। কোথায় গেল ফারাজ ভাই? মিউটে বলতে আচ্ছা অমিত ভাই, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো নি। ঠিক আছে, ওকে, রাখলাম তাহলে। হ্যাঁ, আমি বেরোলাম তাহলে। ভালো থাকবেন অমিত ভাইয়া। হ্যাঁ, আপনিও সাবধানে থাকবেন। হ্যাঁ, পিচ্ছিমিতে ভালো থেকো, দিনেশ ফারাজ ভাই ভালো থাকবেন। ঠিক আছে, আমি বেরোলাম তাহলে। গুড নাইট। ওকে। আচ্ছা ফারাজ সাহেব, আপনি কি হাকুম কুং 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 নিয়ে আলোচনা করতে ইন্টারেস্টেড? না ভাই, ইন্টারেস্টেড না আমি। ও তার মানে কি, আপনি তার মানে এইটা নিয়ে আলোচনা করতে ভয় পাচ্ছেন, সেটাই ধরে নেবো আমি। এইরকমই চলছিল যখন এলাম। অফকোর্স এটা তো আপনার ধরে নিতেই হবে, এছাড়া তার কোনো ওয়ে নেই। জি ভাই, আপনাকে যুক্ত করা হয়েছে। আপনার নাম কি? আপনার নাম হচ্ছে সিরি। সিরি ভাই, আপনাকে যুক্ত করা হয়েছে।
আম, আপনি বলতে পারেন জি but ফারাজ ভাই, আপনি কেমন আছেন? জি ভাই ভালো আছে, আশা করি আপনি ভালো আছেন। আপনার এখান থেকে কিন্তু নয়েজ হচ্ছে, আমা- আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে বাট নয়েজ হচ্ছে আর কি। শোনা যাচ্ছে আপনাকে কিন্তু নয়েজ হচ্ছে। বেশি বলেন ভাই। হচ্ছে? না না ঠিক আছে, সমস্যা নেই, বলেন। আমি বিনা আপুর সঙ্গে এটা কথা বলতে চাই। জি ভাইয়া বলেন। বিনা আপু, আপনি কি ইসলামের যে সিস্টেম আছে ওই সিস্টেমে থাকতে চাও না? বুঝলাম না। ইসলামিক যে সিস্টেম আছে আপনি কি ওই সিস্টেমে থাকতে চান না? যে সিস্টেমটা ইসলামিক আপনি কোন বাসায় সিস্টেম? থাকবেন, সবকিছু কোন সিস্টেমটা আপনি স্পেসিফিক? বাসায় থাকবেন, বসে থাকবেন, আপনি বাসায় থাকবেন, বসে থাকবেন, রানীর মতো থাকবেন, আপনাকে পুরুষরা ইনকাম করে এনে খাওয়াবে। জি ভাইয়া, ইসলামিক সিস্টেমটা কি এটা যে আমি রানীর মতো থাকবো, আমি অর্ডার করব, আমার 2-4টা কামলা থাকবে, আমি বলবো যাও ঘর ঝাড়ু দাও, যাও এটা নিয়ে আসো, যাও টয়লেট পরিষ্কার করো, যাও খানা নিয়ে আসো, এটা এটা কি ইসলামিক সিস্টেম ভাইয়া? মানে আমি জানতে চাচ্ছি ইসলামিক সিস্টেমটা কি এটা যে আমি বসে 10-4টা কামলা থাকবে বলবো, তারপর বেটাটা যে থাকবে মানে যে বেটাটা আমাকে কাম করে খাওয়াবে ওকে বলবো ওই যা আজকে কাম করে আমার জন্য আইফোন নিউটা নিয়ে আসবি, তারপর হলো PS5 কিনে আনবা, আর তারপর হলো আহ আমার জন্য নতুন জুতা নিয়ে আসবা, বুট, এরকম মানে আমি যা অর্ডার করবো তাই জাস্ট হাতের তুড়ি বাজাবো, বলবো যা এটা কবুল বলার আগ পর্যন্ত, কবুল বলার আগ পর্যন্ত সিস্টেম ওইটাই। কবুল বলার পরে কি হবে সেটা আই ডোন্ট থিঙ্ক এটা গ্যারান্টি দিতে হবে। কবুল করার আগেও কি না না ইসলামিক না না, সিস্টেমটাই ছিল? কবল বলার পরেই তো এই সিস্টেমটা হবে, যেটা মানে ঘরে বসে অর্ডার করবেন সেটাই নিয়ে আসবে। না এটা কি আসলে ইসলামিক সিস্টেম? আপনি আমাকে একটু দেখান তো ইসলামিক সিস্টেম। এটা মানে আমি অর্ডার করব মানে সে আমার নিচে থাকবে, আমি হায়ার লেভেল, মানে আমি কুইন, কুইন মানে যার কাছে পাওয়ার থাকে, আমার কাছে পাওয়ার থাকবে, আমি তাকে অর্ডার করবো, মানে সে একটা কামলা জাস্ট। ইজ ইট লাইক দ্যাট? জি জি, সেটাই তো আহমদুল্লাহ হুজুরের ওয়াদে তো সেটাই বললো। ফারাজুল ভাই একদিন শোনা মানে শুনেছিল লাইভে, সেটা শুনলাম। এটা মানে ওয়াজে কোথায় বললো ভাইয়া? আমাকে একটু বলেন কোন হাদিসে বা কোথায় লেখা আছে যে আমি হলাম রানী থাকবো, আমি যে অর্ডার করবো, মানে আমি হলাম হায়ার লেভেলে, সে লোয়ার লেভেলে, আমি যে অর্ডার করবো তাই, মানে আমার যখন যা ইচ্ছা হবে তাই। রানী মানে তো বুঝলাম তাই না, মানে রানী মানে আমি হায়ার লেভেলে। রানী মানে কুইন, হ্যাঁ। তো সেটা আসিফ মহিউদ্দিন ভাই একদিন লাইভে শুনেছিল আহমদুল্লাহ হুজুরের একটা ওয়ার্ড, মানে ওয়ার্ড বলতে না, একটা লাইভ শো টিভির, ওইটাতে শুনিয়েছিল ইসলামে নাকি সেটাই আছে। হ্যাঁ হ্যাঁ, ইসলামে কোথায় আছে ওইটা আমি আপনাকে জানতে চাচ্ছি ভাই, আমার কথাটা শুনেন। ইসলামে কোথায় এই কথাটা লেখা আছে, এই হাদিসটা বা এই কোরআনে কোথায় লেখা আছে এই আয়াতটা আমাকে বলেন, আমি খুঁজে দেখে নিচ্ছি। সেটা আসলে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ আমি কখনো কোরআন হাদিস পড়িই নেই। আচ্ছা তাহলে আমি আপনাকে বলি যে কোরআন হাদিসে কি আছে। হ্যাঁ, কোরআন হাদিসে এরকম আছে যে একজন নারী হলো একটা ভোগ্যপণ্য, পুরুষের ভোগ্যপণ্য তার সম্পদ। আমি নিশ্চয়ই নিজেকে একটা হিউম্যান মনে করি, আমি কারো যখন একটা ভোগ্যপণ্য বা একটা প্রোডাক্ট হিসাবে কেউ আমাকে বলবে জাস্ট আ সেক্সুয়াল প্রোডাক্ট বা তার আমি প্রপার্টি যখন বলবে, তখন সেটা আমাকে ডিহিউম্যান করবে, আমার হিউম্যান রাইটস কে নষ্ট করবে, তখন সে আমার উপরে মানে আমি তার মানে অনুবাদ আপনি ফ্যাক্ট মানতে চাচ্ছেন আর কি। এটা হলো ইসলামের। আপনি যে কথাগুলো বললেন এটা কি সত্যি ইসলামের হাদিস? হ্যাঁ এটা ইসলামের হাদিস। আমি ফার্স্ট এটা কি আপনি দেখাতে পারবেন? ওই যে শস্য ক্ষেত্র, তারপর হলো ভোগ্যপণ্য, ভোগ্যপণ্য সেটা পরে আগে আগে একটা জিনিস শেয়ার করেছি, জাস্ট 10 না, সেকেন্ড ফারাজ ভাই। জি ভাই। এই রিলেটেডই, জাস্ট 10 সেকেন্ডের ফারাজ ভাই। আমি স্পিডও বাড়িয়ে দিয়েছি, সমস্যা নেই, আপনি জাস্ট দিন স্ক্রিনটা একবার। এক সেকেন্ড।
পবিত্র কোরআনের সূরা নিসা 4 নম্বর অধ্যায় 34-35 নম্বর আয়াতে আছে, এখানে বলা হয়েছে যে স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়, স্বামী তার সাথে কথা বন্ধ করে দিতে পারে, তারপরও কথা না শুনলে এক বিছানায় ঘুমানো বাদ দিতে পারে, এরপরও যদি কথা না শুনে তাকে মৃদু প্রহার করতে পারে। এখানে আরবি কি করতে পারে ভাই? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আসলে কি প্রমাণ করতে পারে? মানে এটা হাদিসে আছে? কোরআনের আয়াত দেখাচ্ছে, কোট করলেন উনি। আমি এটাই বলতে না, না, না। চাচ্ছিলাম ভাইয়া, মানে আমি এই কথাটাই এখন মেনশন করতে চাচ্ছিলাম যে মানে মানে বিয়ে করার পর হাজবেন্ড তার ওয়াইফকে প্রহার করতে পারে, কিন্তু এটা কি এরকম যে আমি তাকে, সে আমার কথা না শুনলো, আমি তাকে ধামাধাম করে দুটো থাপ্পড় লাগাইলাম, মানে আমি যেহেতু কুইন, ভাইয়া যেহেতু বলছে আমি কুইনের মতো থাকবো, তো আমি কি তখন গিয়ে তাকে ধামাধাম করে দুটো থাপ্পড় মারতে পারবো? সে আমার কথা শুনলো, আমি বললাম যে ঘরটা ঝাড়ু দে, দিল না, ধামাধাম করে দুটো থাপ্পড় মেরে দিলাম। ফরাজ ভাই বলেন তো। ফ্যান্টাসি ঠিক আছে, না, ফ্যান্টাসি আছে, হয়তো বা এই ফ্যান্টাসিটা নাই। আমি মানে তো সেটা আসলে fantasy টা জানতাম যে না যে wife-কে ধামাধাম করে দুটো থাপ্পড় মারা যাবে, কিন্তু হাজবেন্ড কথা না শুনলে ধামাধাম করে দুটো থাপ্পড় মারা যাবে না, এই ফ্যান্টাসিটা নাই। কোরআনে যেটা বলা আছে ওয়াইফকে পেরানোর কথা, এটা তো ফ্যান্টাসি না, এটা তো মনে করেন সমাজ টিকানোর জন্য এই জিনিসটা তো মানে একটা নেসেসারি অ্যাট্রিবিউট দরকার আর কি সমাজে এই জিনিসটা। বাট আপনি যেটার কথা বললেন যে স্ত্রী হয়ে ওয়াইফ স্বামীকে পিটাবে, এটা তো নিছক ফ্যান্টাসি, এটা তো থাকার কোনো মানে যৌক্তিকতা নাই আর কি। হ্যাঁ, আর তারপর হলো ভাইয়া, তাহলে মনে করেন আমি একটা মানুষ হিসেবে আমার কি এরকম থাকার, মানে আমি এরকম থাকতে যেতে পারি যে ইসলামে যেটা আছে যে আমাকে একজন ইচ্ছা হলো ধরে ধামাধাম থাপ্পড় দিল, তারপর আর একটা কথা হলো সে চাইলে একাধিক বিয়ে করতে পারবে, আমার এখানে কোনো অনুমতির কোনো নাই, 10টা দাসী লাগাতে পারবে, 100টা দাসী লাগাতে পারবে, সে আমাকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আমার বলার কিছু নেই, সে তখন আমার কাছে যা এক্সপেক্ট করবে যে সেখানে আমার ইচ্ছার কোনো মূল্য নাই। তো আপনার কি মনে হয় যে আমি এরকম একটা লাইফ যাব? এখানে আমি রানীটা কোথায় হলাম ভাই একটু বলেন তো, মানে এরকম একটা জীবনে আমি রানীটা কোথায় হলাম? সিডি ভাই একটু বলেন তো। এটা আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি বৈষম্য বিরোধী, এটা তো পেটানোর actually বৈষম্য বিরোধী হয়ে গেল না? কি বললেন বুঝতে পারি না ভাই, আবার একটু বলেন। সেটা তো অ্যাকচুয়ালি বৈষম্য বিরোধী হয়ে গেল। নারী পুরুষের যদি অধিকার এরকম থাকে, তো নারীদের এরকম অধিকার থাকা উচিত, আমি তো মনে করি সেটা তো মানবিক মনে হয়, তাই না? হ্যাঁ, তাহলে ভাইয়া যদি সমান অধিকার থাকার কথা কিন্তু যদি আমাকে না দেওয়া হলো, আমি কেন সেভাবে থাকতে চাবো ভাইয়া? তাহলে অবশ্যই আমি ওভাবে থাকতে চাই না। তো হুজুররা যে যে কথাগুলা বলে এগুলা তাইলে আমাদের মতো মানে আচ্ছা, বোকা মুমিনদেরকে আমাদেরকে একটু ছোট করে পড়ে মানে পড়াই শোনাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই চেষ্টা করতে পারি, তবে এই কোরআনের বাংলা তো পড়তে গেলে দাঁত ভেঙেই যায় আর কি, একটু চেষ্টা করি আর কি। তাহলে পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল এ কারণে যে আল্লাহ তাদেরকে একে অন্যের উপর মর্যাদা প্রদান করেছেন, এর জন্য যে পুরুষেরা স্বীয় ধন সম্পদ হতে ব্যয় করে, ফলে পুণ্যবান স্ত্রীরা অনুগত থাকে এবং পুরুষদের অনুপস্থিতিতে তারা তা সংরক্ষণ করে যা আল্লাহ সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছেন। তিনি যদি তাদের মধ্যে অবাধ্যতার সম্ভাবনা দেখতে পাও, তাদেরকে সদুপদেশ দাও এবং তাদের সাথে শয্যা বন্ধ করো এবং তাদেরকে প্রহার করো। অতঃপর যদি তারা তোমাদের অনুগত হয়, তাহলে তাদের উপর নির্যাতনের বাহানা খোঁজ করো না, নিশ্চয়ই আল্লাহ সর্বোচ্চ। তাহলে এখানে এই জিনিসটা একটু হাইলাইট করুন পারা যাবে তাহলে, এবং তাদের সাথে শয্যা বন্ধ করো এবং তাদেরকে প্রহার করো। সঙ্গত ভাবে লিখেছে, মানে প্রহার করবে সেটা সঙ্গত ভাবে, মানে এটা কারোর গায়ে হাত দেওয়াটা তো ইটসেলফ একটা মানে খুব তার ডিগনিটিকে ইয়ে করে, তাই না? ফারাজ ভাই বলুন। আলতো ভাবে প্রভাব করবে, সমস্যা করি। মানে এখন কোশ্চেন হলো আমি কিভাবে থাকতে চাই বা কেউ কিভাবে থাকতে চাই, এটা কি রানীর মতো থাকা হলো? মর্যাদার সাথে, মানে মায়ের থাকতো কিন্তু মর্যাদার সাথে। রানীকে তো রাজা পিড়াইতেই পারে, মর্যাদার সাথে। না, ফরাজ ভাই, রানীকে রাজা পিটানোর অধিকার থাকলে রানীকেও রাজাকে পিটানোর অধিকার থাকতে হবে, তাই না? হায় 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 হায়,
আমি ভাই এইসব বৈষম্য বিরোধী বুলশিট বিশ্বাস করি না ভাই। ফরাজ ফরাজ ভাই রানীকে পিটায়। ফারাজ ভাই যদি রানীকে পিটায়, ফারাজ ভাই কেউ রানী পিটায়, আমি মনে করি। জাহান্নামে জাহান্নামে বেটি মানুষের ওরকম শরীরে বল থাকে না বুঝছেন। বেটি মানুষের ধরেন যদি দুই একটা উত্তম মধ্যম দিতে পারেন, তাইলে মনে করেন সারা জীবন আপনার বাধ্য হয়ে থাকবে। ভাই আর যদি উত্তম মধ্যম না দেন, তাইলে তো মনে করেন এই যে ও আবার প্রগতি, ও আবার স্বাধীনতা, ও আমি ইনকাম করি, আমাকে আবার স্বাধীনতা এইগুলা বুলশিট শুনতে হবে। উত্তম মধ্যম দিয়ে ঘরে বসে রাখবেন, দেখবেন নিজের জীবন শান্ত, পারিবারিক জীবন শান্ত। চায়ের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দিবে কিন্তু। কর্তৃত্ব দেওয়া যাবে না আর কি মেয়েদিকে। ফরাজ দেখলেন না ভাই দেখলেন না চায়ের সাথে নারী বিষ মিশিয়ে নারী নারী মানে একজন লিডারের হাতে দেশ ছিল বলে দেশটার কি অবস্থা এই হলো। জিনিসটা মেনে থাকবো। আপনি এই জিনিসটা চিন্তা করেন, ধরেন আপনার কোন একজন পুরুষের ওয়াইফ যদি অনুগত হয়, হ্যাঁ, ধরেন পিটানোর পর কি হইলো, মহিলাটা অনুগত হয়ে গেল এবং মহিলাটা স্বামীর কথা উঠতে বসতে শুনতেছে। সেই পরিবারে, যে পরিবারে একজন নারী অনুগত, সেই পরিবারে তো ঝামেলা হবে না, সেই পরিবারে তো ডিভোর্স হবে না, সেই পরিবারে হচ্ছে যে স্বামী যেভাবেই রাখবে স্ত্রী সেভাবেই থাকবে, বাচ্চাদের জীবন ভালো হবে। তো ভালো মানে ভালো না? শুধু তার একজন সংসার। খুশি থাকলেই হলো ভাইয়া, পরিবারে একজন খুশি থাকলেই হলো, বাকিরা খুশি থাকবে কেন? বাকিরা মার খাবে, না কষ্ট না, পাবে। এই যে ধরেন আপনার ডিভোর্স হচ্ছে না, ডিভোর্স না হওয়ার জন্য বাচ্চাদের সমস্যা হচ্ছে না, পিটানো তাহলে ভালো সলিউশন না? আপনি এবং যে স্ত্রী এবং পিটায়, আপনি যে আপনার পরিবারটাকে ইয়ে রাখতেছেন, পরিবারটাকে স্ট্রং রাখতেছেন, পারিবারিক বন্ডটাকে স্ট্রং রাখতেছেন, এটা কি ভালো না? ভাইয়া, জোর করে না একসাথে এখানে এখানে থাকাটা কি ভেনাস bond ভেনাস না? না এখানে আপনার ভুল হচ্ছে। এখানে আপনি যদি সি সি স্বামীর সি সুখ সি সি ফারাজ ভাই ফারাজ দেখেন, ভাই একজন একজন ইয়ে কি যে ফেমিনিস্ট হয়ে একজন ফিমেলকে বলতে দিবে না, সে পুরুষের কথা বলবো, বুঝছেন? আপনার ভুল হচ্ছে, শিখা দিচ্ছে। নারী পারে না এইসব জিনিস। বলে নিচ্ছে কিন্তু ভাই, আপনি বলেন পারবে না, বেটা সুন্দর পারবে শুরু না। করেছে, খুব এখানে সুন্দর শুরু করেছে। এখানে ব্যাপারটা হচ্ছে ভেনাস, আপনি যদি স্বামীর সুখেই নিজের সুখটা খুঁজে নেন তাহলে দেখুন আপনি কিন্তু আর দুঃখী থাকছেন না। এটাই হলো। হ্যাঁ হ্যাঁ, বলেন এখন বলেন। মানে সে না পাইলে এখন হাসতেছে, শেষ। ফরাজ ভাই, Feminism আপনি মনে শেষ। করেন আপনার ওয়াইফের সুখে সুখ খুশি নেন, তাহলে তো হলো। বা বেডি কোনো মানুষের একদিন সুখ, বেডি চা মানুষের খেয়ে সুখ নিবেন, কিসে? বেডি মানুষ তো সেটা নিজেই জানে না, জানলে তো বেডি মানুষ ইয়ে থাকতো না, বেডি মানুষ এরকম অশান্ত কিয়া থাকতো থাকতো না, না, কিয়া থাকতো না, অশান্ত থাকতো না। দুনিয়ায় সুখ কে নেই তো এই বেডি অশান্ত? মানুষের জন্য। ভাই, কে অশান্ত? বেডি মানুষ, কোন একদিন মানুষ আপনি অশান্ত? আপনি দেখেন এই যে মুসলিমদের পারিবারিক বন্ড কেন ভালো হয়, কারণ মুসলিমদের নারীদের কোনো স্বাধীনতা থাকে না, উত্তম মধ্যম মারে, সুন্দর মতো অবগত থাকে এবং পারিবারিক বন্ড স্ট্রং থাকে। এরা ভালো না? পারিবারিক বন্ড স্ট্রং থাকার। শুরুতেই বলেন না ভাই, ওই যে মানে পে করে নিয়ে আসে, তো পে করে নিয়ে আসে না, পে করে তো মানে দেনমোহরটা হ্যাঁ দিলে তো কিনা হয়ে যায়, বাস। হ্যাঁ, সুন্দর দেনমোহর সুন্দর নিলে তো পারিবারিক পুরা হবে। সম্পর্ক, আনন্দ, মনে শুধু আনন্দ। এই দেনমোহর পেয়েও আপনি রিটালিয়েট করছেন, এটা কিন্তু আপনার একটা অমানবিক কাজ, ঠিক আছে? দেনমোহর পাওয়ার পরেও আপনি মানে এত নিজেকে সুখ চাইছেন। বিক্রি করে দিয়েও কেন, বিক্রি করে দেওয়ার পর কেন খুশি থাকবো, মানে টাকা কেন খুশি টাকা কেন পয়সা থাকবো, বিক্রি নিয়ে, হয়ে গেছে। টাকা পয়সা নেওয়ার পরে আপনি আপনার রিটালিয়েট করবেন, এটা কেমন কথা? টাকা পয়সা নিছেন, অনুগত থাকবেন। বিক্রি হয়ে গিয়েছে, বিক্রি হয়ে যাওয়ার পর আবার কেন, মানে কেন আবার নিজের খুশি খুঁজবো, তাই না ভাই? এক্স্যাক্টলি। এই তো আপনার মধ্যে ইমান বাড়ছে আর কি। আমি টাকা, আমি তো আমার কথা বলিনি ভাইয়া, ওই যে মুসলিম ফ্যামিলির কথা বলেছি। ধীরে ধীরে ইমান বেড়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ সিরি ভাই, আপনি কি আর কিছু বলবেন? জি, সিরি ভাই, সেটাই না, আপনি যে রেফারেন্সটা দেখালেন এটা কি সহি, সহি রেফারেন্স? আরে ভাই, কোরআনের আয়াত সূরা নিসার 34 নম্বর আয়াত। আচ্ছা ফারাজ ভাই, এতক্ষণ কি আমাকে দেখা যাচ্ছে? সবাই কি আমাকে দেখছে? জি ভাই, হ্যালো দিয়ে দেন সবাইকে, টাটা একটু হাত দিয়ে ইয়ে দিয়ে দেন, হ্যাঁ, হাত ভালোই দিয়ে দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন লুকায় ভাই, ক্যামেরা লুকায় লাভ নেই আসলে। সবাই দিয়েছে হ্যালো দেন সবাইকে একটু। ওকে ওকে, সমস্যা নেই। আর অনেক কথা ছিল, হ্যালো দিয়ে দেন। আরো অনেক কথা ছিল ভাই, এখন আর বলবো না। আমি আপনাদের সাথে আছি প্রায় 4-5 বছর।
হয়ে গেছে একই। ওদের যাওয়ার আগে একবার নারায় তাকবীর আল্লাহু আকবার বলে দিয়ে যান, সমস্যা হবে না তাহলে। যাওয়ার আগে নাস্তিকদের গালি দিয়ে যান। শুধু বলেন ফারাজ ভাই এতক্ষণ যে কথা বলছে মেয়েদের সম্পর্কে এগুলো ভালো বলছে, ঠিক বলছে। আর ভাই এতক্ষণ যা বলছে এটা যুক্তিসঙ্গত বলতে, আমি আপনার কথা অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, বউ পিটানো উচিত, এটাও বলেন বউ প্রহার না করা না, উচিত। এটা আসলে অমানবিক হয়ে যায়, ওইটা আমি চাই না। কাউকে শারীরিক ভাবে আঘাত করা এটা অমানবিক, এটা কখনো হতে পারে না। ঠিক আছে, সেটাই আমি মনে করি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সিরি ভাই, তাহলে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন তাহলে। টেক কেয়ার। থ্যাংক ইউ ভাইয়া, বাই। জয় বাংলা। জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা। আচ্ছা এবার আপনারা তো যুক্ত করছেন, আমি আপনার তো নেটের অবস্থা খারাপ। অপূর্ব, অপূর্ব আপনাকে যুক্ত করা হচ্ছে, অ্যাডমিট করে বলুন। হ্যাঁ, ফরাজ ভাই কেমন আছেন? আর ইচ্ছা মৃত্যু, আমি তোমার এটা দেখেছি, ইমেলটা দেখেছি, আমি যোগাযোগ করবো, আমি একটু বিজি থাকছি Okay. আজকে। না না ঠিক আছে, আপনার যখন সুবিধা মনে হবে আপনি করবেন, অসুবিধা নেই, আমি আছি, হ্যাঁ, আপনি করুন সেই কাজ। জন্য আমি ওই সত্যের সন্ধানীতে খুব একটা আসতে পারছি না আজকাল, পড়ার চাপ খুব বেড়ে গেছে। আচ্ছা, প্রথম ভেনাস আপুকে অনেকদিন বাদে দেখছি, তাই জন্য হ্যাপি নিউ ইয়ার প্রথমেই। জি ভাই, আপনাকেও হ্যাপি নিউ ইয়ার। আর অমিতদার কথা শুনছিলাম, তখন আমি একটা কথা বলতে চাইছি। কিছুক্ষণ আগে শুনছিলাম মানে মিসোজিনি সম্বন্ধে আলোচনা হচ্ছিল, খুবই মজাদার আলোচনা। ফারাজ ভাই তার নিজের ভাবে বলছিলেন আর কি। আমি একটা কদিন আগে আমি ওই মৃত্যু সম্বন্ধে অনেক অনেক মানে উর্দু কবিতা এগুলো ঘাটাঘাটি করছিলাম, শের যেগুলোকে বলে। তো ওখানে একটা জিনিস ওইটা করতে গিয়ে দেখলাম, মানে বোথ আমাদের মানে হিন্দু বলুন বা ইসলামিক বলুন, মানে আমাদের ইসলামিক বলতে ওই কি বলে কি যেন বলে, সুফিবাদ এখানে যেখানে বলা হচ্ছে যে মানে প্রেমিকের সাথে দেখা হবে আর কি, ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে প্রেমিকের সাথে দেখা, মানে ঈশ্বরকে প্রেমিক হিসেবে কল্পনা করা হচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই বোথ ফ্রম হিন্দু দিক থেকে বা এই সুফিবাদ সব দিক থেকেই আর কি, মানে ভগবান সবসময় প্রেমিক, ভগবান কখনো প্রেমিকা কিন্তু নয়। প্রেমিক হচ্ছে যে ভক্ত, যে নিচে আছে, যাকে মানে বড় হতে হবে। বেড়ি মানুষ এত খারাপ জিনিস যে গডও বেড়ি মানুষ হতে চায় না, দেখছেন? সেটাই না, আছে বেটি মানুষ গড আছে ফেরাজ ভাই, সেটা হচ্ছে কি আমাদের বেটি মানুষ প্রেমিকা হলে গড হতে পারবে, বেটি মানুষকে যদি গড হতে হয় তাহলে মা হতে হবে। এটাই তাই বলতে নাই? যাচ্ছিলাম, হ্যাঁ, যত বেটি মানুষ আছে তাদেরকে মায়ের দরজা দিয়ে দিয়েছে, তাদেরকে প্রেমিকা বানায় না, কিন্তু প্রেমিক বানানো যায় আর কি, যারা পুংলিঙ্গ আছে হ্যাঁ। তাদেরকে প্রেমিক বানানো যায়। আহা হা। হ্যাঁ, কিন্তু প্রেমিকা হলে সে আর থাকবে না, সে গড কি হতে বলা পারবে। হচ্ছে? আমি একটু দূরে গিয়েছিলাম, আমি শুনতে পাইনি। বেটি মানুষ কি হয়েছে? মানে সুফিজমেও যদি দেখেন, দেখবেন যে মানে খুব সুন্দর সুন্দর কবিতা আছে অফকোর্স, সেখানে যিনি আর কি সাধক, তিনি অ্যাজ এ মানে তিনি প্রেমিকা, আর যার মানে ঈশ্বর হচ্ছে প্রেমিকের সাথে দেখা হবে, এবং সেটাই হচ্ছে আলটিমেট গোল অফ সুফিজম। সেখানেও ঈশ্বর হচ্ছে একজন ঈশ্বর প্রেমিকা নন, আর ভক্ত নিচে, মানে ভক্তর স্টেটাস হচ্ছে নিচে, তাকে রিচ করতে হবে প্রেমিককে পাওয়ার জন্য, উল্টোটা নয়। আর ইনফ্যাক্ট আমাদের এই যে মানে প্রেমিকার স্ট্যাটাস নিচে? তাই না না, তাই দাঁড়ানো। ওনার ওটা বোঝাতে পারেননি। আপনি অপূর্ব, আপনি শেষ করুন, আপনি যেটা বলছিলেন, না রিপিট হবে বারবার। হ্যাঁ, আচ্ছা, আমি অন্যভাবে বলছি। যেমন ধরুন, এই রাধা কৃষ্ণের প্রেমের যত উপাখ্যান আছে বা যত রকমের বাংলা মানে জয়দেবের কবিতা থেকে যা আছে, সব জায়গা থেকে এরকম দেখানোর চেষ্টা করছে যে ভক্ত যে মানে যে আর কি চেষ্টা করছে রিচ করতে ভগবানকে, ভগবান হচ্ছে পুরুষ, আর ভক্ত হৃদয় হচ্ছে সে হচ্ছে লেডি, মানে সে ওই কৃষ্ণের গোপিনী, মানে ভক্ত স্টেটাসটা হচ্ছে যে প্রেমিকা, এবং সে স্ট্রাগল অলরেডি এটা 2-3 বার বলছেন, দরকার নেই আর। অন্য কোনো টপিক থাকলে অন্য টপিকে বলেন অপূর্ব ভাই।
ভেনাসকে 3 বার বলতে হবে তবে উনি বুঝতে পারেন, তো মেয়ে তো সেই জন্য আর কি ওনাকে আমরা পরে বুঝিয়ে দেবো আর কি। হ্যাঁ, তো Sorry, আমার কথা sorry, হচ্ছে sorry. মিসোগিনি তো No, you মিসোগিনি don't, এরকম ভাবে ভাই, ঢোকানো রয়েছে you don't রিলিজিয়নের have to be মধ্যে। sorry when you spill facts. ঠিক আছে? You don't have to be sorry. তো হোয়াট এভার, এবং এটার খুবই অদ্ভুত মানে সব। আর কিন্তু একটা জায়গাতেই আপনি মেয়ে গড পাবেন, সেটা হচ্ছে মেয়ে যদি মা হয়, মানে অ্যাজ এ মা, ও, মানে একটা মেয়ে নারী চরিত্র যদি মা হয় তবে তাকে গড হিসেবে মানা যেতে পারে, আদারওয়াইজ নট। এমনকি সত্যজিৎ রায়ের একটা ইয়ে আছে, সিনেমা আছে দেবী বলে, আপনারা কি দেখেছেন সেটা? দেবী বলে একটা সিনেমা আছে। হ্যাঁ, অনেক আগে দেখেছিলাম, ভালো। সত্যজিৎ রায়ের মোটামুটি দেখেছি সব। ফায়ারফ্লাই অফ ভেনাস, আপনারা কেউ দেখেছেন? আমি দেখিনি ভাইয়া। আচ্ছা, ওখানে ওই সিনেমাটা খুব মানে ইম্পর্টেন্ট একটা সিনেমা। ওখানে আর কি একজন মহিলাকে কিভাবে ডিহিউম্যানাইজ করা হয় তার উপর দেবীর যত রকমের ক্যারেক্টারিস্টিক সেগুলো চাপিয়ে দেওয়া হয়, এবং তার থেকে মানে ঐশ্বরিক সমস্ত আশা করা হয় আর কি। সে পবিত্র থাকবে, মানে অফকোর্স কারোর সাথে কথা বলবে না, এবং সে খালি ত্যাগই করে যাবে। তার নিজের যত ইচ্ছা আকাঙ্ক্ষা সব বলি দিতে হবে আর কি। ফলত মানে একটা মানুষের যা আকাঙ্ক্ষা সেটা যদি কোনো একটা মেয়ে সেগুলো চায়, তাহলেই তাকে ইয়ে করা হবে, মানে আহ তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন উঠবে। সে আর দেবীত্ব হারাচ্ছে আর কি। তো এইটার উপরেই আর কি সিনেমাটা, পারলে দেখবেন, খুবই। না, এবং আপনি এই কথাটা বললেন বলে মনে পড়লো, ইসকনের এদের ফান্ডামেন্টাল জিনিসই তো হচ্ছে এটা যে একমাত্র কৃষ্ণ হচ্ছে পুরুষ, বাদ বাকি সব সব নারী। হ্যাঁ, ঠিক আমি আছে, এই সেটাই বলতে জিনিসটা জানেন যাচ্ছিলাম। মহারাজ ভাই? তাহলে এটাই আর কি। আচ্ছা অপূর্ব ভাই, তাহলে থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আমরা খুব বেশি কন্টিনিউ করবো না, তো তাহলে আজকে বিদায় জানাই। হ্যাঁ, যদি হ্যাঁ, কাউকে আচ্ছা, ইচ্ছা মৃত্যু আমি তোমাকে ইয়ে করবো, হোয়াটসঅ্যাপ করবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আজকে বেরোলাম আমি। ওকে দেন, অপূর্ব ভাইকে বিদায় জানাই। তাহলে আরাধ্য, আরাধ্য আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন। আরাধ্য শোনা যাচ্ছে না, পালিয়ে গেছেন। আচ্ছা, আমাদের ব্যাকে আর কেউ নাই। ব্যাকে হচ্ছে ওই অ্যাভাটার, উনি আসছে, ওনার তো নেটওয়ার্কে প্রচুর ঝামেলা। দেখি তাহলে ওনাকে শেষ যুক্ত করে দেখি ওনার কথা শোনা যায় কি, বোঝা যায় কিনা। হ্যাঁ অ্যাভাটার বলেন দেখি ভাই। হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ Hello? শোনা যাচ্ছে হ্যাঁ, এখন। শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, তো আমি যে স্টোরিটা বলছিলাম আমার ফ্রেন্ডের কথা, তো তাকে আমি এটা প্রশ্ন করেছিলাম যে গান বাজনা কেন হারাম। ঠিক আছে, তো সে আমাকে উত্তর দিয়েছিল যে আমাদের স্ক্রিপচারে লেখা আছে সেই জন্যই। তো আমি তারপরে জিজ্ঞাসা করেছিলাম স্ক্রিপচারে কেন এই ধরনের ইনস্ট্রাকশন দেয়া রয়েছে। ঠিক আছে, তো সে আমাকে বলেছিল আমাদের কাছে এই দুনিয়াটা হচ্ছে টেস্ট। হ্যালো, এই ব্যাপারটা আমি বুঝতে পারিনি তখন। তো সেই জন্য আমি আহ, আমার কোশ্চেন যে কেন টেস্ট? আল্লাহর খুশি ভাই, এই জন্য টেস্ট। আল্লাহর খুশি, এই জন্য টেস্ট ভাই। লিখা আছে এর জন্য টেস্ট। আপনি মানে অন্ধবিশ্বাস করতে হবে, লিখা আছে দেখবেন, অন্ধবিশ্বাস করবেন, শুনলাম আর মানলাম। একদম, একদম। টেস্টটা কাদের? টেস্টটা কে কার নিচ্ছে? আল্লাহ মানুষের নিচ্ছে। হ্যাঁ, বুঝলাম না। আল্লাহ নিচ্ছে মানুষের, আল্লাহ মানুষের টেস্ট নিচ্ছে। কিন্তু টেস্টের রেজাল্ট কিন্তু আগে লেখা আছে। আচ্ছা, তো টেস্ট উনি নিচ্ছেন, কিন্তু উনি তো ক্রিয়েট করেছেন মানুষকে। অবশ্যই, এবং তো উনি ভালো কাজ test খারাপ নিচ্ছেন কাজ কেন? অবশ্যই ওনার কি- তিনি নিজেই, না Hello? না শুনুন, ভালো কাজ খারাপ কাজ আবার তিনি নিজেই করিয়ে নেন, তারই সঙ্গে আবার পরীক্ষাও নিচ্ছেন। মানে এই এই দ্বিচারিতাগুলো তো আমরা দেখতে পাই আর কি। মানে আগে থেকে সব লেখা আছে, নাকি কে উনি- জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, অন্তরে সিল লাগিয়ে মোহর লাগিয়ে দিয়েছে। আপনার আপনার এই কোশ্চেনটা হচ্ছে মুমিনদের কাছে করার মতো কোশ্চেন, আমাদের কাছে করার মতো কোশ্চেন আসলে না। আচ্ছা, আমি বুঝতে পারছেন? কোশ্চেনটা আপনার আরেকটা করছি। হ্যালো, জি। কোশ্চেন আরেকটা করছি। আমি বলতে চাইছি উনি কি ওনার ক্রিয়েশন সম্পর্কে সংশয়ে আছেন, সেই জন্যই টেস্ট নিচ্ছেন? না, উনি জানেন কি হবে, তারপরে ওনার চ্যাটের খুশি উনি টেস্ট নিতেছেন আর কি। কারণ উনি প্রথম মুমিনদের কাছে জিজ্ঞেস করলে মুমিনরা বলবে যে জেনেও কোনো টেস্ট নিচ্ছে না, এটা হচ্ছে আল্লাহ, আল্লাহই ভালো জানে। দ্যাটস ইট।
হ্যাঁ, ওটা তো ঠিক, কিন্তু আমি বলতে চাইছি যিনি ক্রিয়েট করেছেন আহ, উনি কি সংশয়ে আছেন যে আমার ক্রিয়েশন অলরেডি সঠিক হয়েছে কি হয়নি? এটা উত্তরটা মাত্রই দিছি আর কি। হ্যাঁ, আপনি আরেকবার তাহলে ইউটিউব থেকে শুনে নিন। ঠিক আছে আবার ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন উনি সংশয়ে আছেন? আচ্ছা ঠিক আছে, টেক কেয়ার ভাই। আহ, আচ্ছা, গুপ্তাজিকে যুক্ত করার আগে আব্দুয়াল কি আব্দুয়াল আব্দুয়াল আপনাকে যুক্ত করেছে, আনমিউট করে বলুন। আব্দুয়াল। ফারাজ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, আমি তো মাত্রই যুক্ত হয়েছি, আপনাদের আগের বক্তব্য শুনি নেই। তো বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যদি 30 সেকেন্ড কিছু বলেন। আলহামদুলিল্লাহ। শেখ হাসিনা জিন্দাবাদ বলে দিন ফারাজ ভাই। স্বৈরাচার আপা চলে গেছে, দেশে এখন ফুলে ফুলে ভরে গেছে। জয় বাংলা। আরে এটা কোনটা আবার? জি, আর কিছু বলবেন আব্দুল ভাই? আপনার কিছু বলার আছে? এখন আর একটু বলার ছিল, কিন্তু আসিফ ভাই তো নাই। আচ্ছা, তাহলে আসিফ ভাই থাকলে যুক্ত হন। আসিফ ভাই তো ফুল বিরোধিতা করছে। বিরোধিতা করাই তো উচিত রে ভাই, হ্যাঁ, বিরোধিতা করাই তো উচিত। এখনকার পরিস্থিতি এটা মানে বিশদ আলোচনার বিষয়। এটা দেখেন, এটা নিয়ে আলোচনা করতে হলে বড় আলোচনা করতে হবে আর কি, যে ওই সময় বিরোধিতা করা উচিত ছিল কি উচিত ছিল না, কোন পর্যায়ে উচিত ছিল কোন পর্যায়ে উচিত ছিল না, কি কি পোর্শনে উচিত, কি কি পোর্শনে হচ্ছে বিরোধিতা যদি করতেও চাইতেন, রয়েস হয়ে বিরোধিতা করা, বা হচ্ছে আপনার কোন জায়গায় বিরোধিতা করলে উল্টা দেশের আরো বেশি ক্ষতি হবে, ওটা চিন্তা করা, ওটা বিশদ আলোচনার বিষয় আর কি। বাট আমি মনে করি যে আমি আওয়ামী লীগের সাধারণ কর্মী যাদেরকে দেখি, তাদেরকে থেকে ওই বিএনপি জামাত শিবির থেকে খুব বেটার কোনো কিছু মনে করি না। এরাও একই পদেরই। তাদের মধ্যে একটা বড় ধরনের পার্থক্য হচ্ছে তাদের ছাড়া, ওই মোহাম্মদ ছাড়া আরেকটা এক্সট্রা নবী আছে, যেটা হচ্ছে শেখ মুজিব। এবং শেখ মুজিবকে তারা কি জেনে বুঝে তারা নবী মানে এরকমও না, ওই যে শুনলাম আর মানলামের মতো শেখ মুজিবকে শুনলাম মানলামে নবী মানে আর কি। এটা হচ্ছে একটা বড় সমস্যা। এবং তারা কি প্রগতিশীল বাক স্বাধীনতা বিশ্বাস করে না, এরকম কোনো কিছুই না। তারাও ধর্মকে ব্যবহার করছে যতটুকু পারছে। তারা ধর্মকে তারা করে নাই, ধর্মকে তারা বার্তা দেয় নাই, বা ধর্মকে অ্যাক্টিভলি সমাজের মধ্যে ছড়ানো সেই জিনিস হয়তো বা করে নাই, বাট ধর্মকে তারা বিভিন্নভাবে ব্যবহার করা সেই জিনিসটা করছে আর কি। আপনার সাথে আমি মোটামুটি পুরোপুরি একমত, কিন্তু আমি আওয়ামী লীগও পছন্দ করি না। আওয়ামী লীগ পছন্দ করি না বলতে শেখ হাসিনার এটা সমর্থন করি না, আমিও বিরোধিতা করছি। কিন্তু আমি ৭১-এর প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে পুরোপুরি মানে যে একমত। হ্যাঁ, এখন তো ভাই ৭১ বাংলাদেশে একটা ট্যাবু। এখন ৭১ আমরা ভুল করেছিলাম আমাদের দিনী ভাইদের সাথে আলাদা হয়ে, তাই না? আচ্ছা, না ঠিক আছে না, আসিফ ভাইয়ের সাথে বিরোধিতা করি, কিন্তু এক জায়গায় আবার বিরোধিতা করি না কেন? যে মুহূর্তে আসিফ ভাই বিরোধিতা করছে ওই সময় আমিও বিরোধিতা করছি। ধরেন যে সময় ৪-৫ জন হত্যা করা হয়েছে, ওইটা পরে আমি বিরোধিতা করছি। কিন্তু এখন এসে দেখতেছি বিরোধিতা করার আমার ভুল হয়েছে। না দেখুন, একটা যখন বড় ঘটনা ঘটে যায় না, যে কোনো পরিস্থিতিতে একটা বড় আওয়ামী লীগের বিরোধিতা করা একটা জিনিস, আর হচ্ছে এই পোলাপাইনের সাথে একমত হওয়া ভিন্ন জিনিস। আপনি আওয়ামী লীগের বিরোধিতা করতে পারেন যে তাদের কাজের ভুল ছিল, আপনি তাদের কাজের ভুল এটা আপনি ধরা দিতেই পারেন। বাট দ্য থিং ইজ, আওয়ামী লীগের বিরোধিতা করা মানে সরাসরি এই জিনিসও না যে আপনি পোলাপাইনের দাবি দাওয়া গুলো আপনি এবার মেনে নিচ্ছেন।
ঠিক আছে? আপনি তাদের দাবি দাবা মানতে না পারেন বা তাদের উপর যে অত্যাচার করা হয়েছে ওটার বিরোধিতা করতে পারেন। ফর এক্সাম্পল এই যে তাদেরকে যে বাজার হোটেলে নিয়ে যায় যে ভাত খাওয়াইলো ডিবি হারুন এবং মায়েরা যে পাছা বেগুনি কালার করে ফেলাইলো। আমি তো ভাই এরকম রান বেগুনি হইতে জীবনে দেখি নাই চোখের সামনে। বেগুনি কালারের রান বানায় ফেলাইছে। ওই রান বানায় ফেলায় এখন সে হচ্ছে গিয়ে আপনার তথ্য উপদেষ্টা না তথ্য না কে মনে হয় তথ্য উপদেষ্টাই এখন। তো চিন্তা করেন এগুলো কার কার ফল্ট? এটা হচ্ছে আওয়ামী লীগের ফল্ট। আওয়ামী লীগ এই কাজ করে যদি এই কাজগুলো না করতো, আওয়ামী লীগের নেতা পুতা যদি আগেই ঠিক মতো যেত, ক্রাউড কন্ট্রোলে যেত, তারা যদি তারা যদি পোলাপানের সাথে আগে কথা বলতো তাহলে তার ঘটনা এত দূর আগাইতে পারতো না। এই ফল্ট তো সব আওয়ামী লীগেরই। এখন তো সব শেষে আওয়ামী লীগের ফল্ট খেসারত দিতে হইতেছে মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সেকুলার মানুষকে, দেশের মোটামুটি সেকুলার মানুষ আওয়ামী লীগকে ইয়ে করবেই কেন, আপল করবেই কেন? আওয়ামী লীগ কি সেকুলারিজমকে আপল করে? আওয়ামী লীগ কি তাদের আমলে কি ঈশার সময় আপনার ঈশাদেরকে মাইনরিটি যারা যারা আছে তাদেরকে কি অত্যাচার করে নাই? অফকোর্স করছে। আওয়ামী লীগ কি যারা হচ্ছে নাস্তিক তাদেরকে ইউজ করে নাই? তাদেরকে কি যখন তাদের ইউজের শেষ তখন কি তাদেরকে ছুড়ে ফেলে দেয় নাই? অফকোর্স ফেলা দিচ্ছে। তো এদের সেকুলার তারপর প্রগতিশীল এরা কেন আওয়ামী লীগকে সমর্থন করতে যাবে? সমর্থন করতে তেমন কোনো রিজন নেই। হ্যাঁ, আওয়ামী লীগকে সমর্থন করার একটা ইয়ে ছিল, কারণ ছিল ভাই কেননা এর থেকে বাকি যে অপশন গুলো এগুলো ফার ওয়ার্স। বাট আওয়ামী লীগ তো অ্যাক্টিভলি তাদের সপক্ষে কিছু করে নাই রে ভাই। হ্যাঁ, আব্দুল ভাইয়া, আপনাকে কথা বলি। আপনি আওয়ামী লীগের বিরোধিতা করেছেন, তার মানে যে এই যে এখন যে আপনি এটাকে যে সাপোর্ট করতে হবে এটাও না, আপনি এটারও বিরোধিতা করতে পারেন, তাই না? এরকম না যে আপনি আওয়ামী লীগের বিরোধিতা করেছেন এর জন্য আপনি এটার সাপোর্ট করতে হবে। আওয়ামী লীগ অপরাধ করছে, আপনি আওয়ামী লীগের বিরোধিতা করছেন। এখন যারা অপরাধ করতেছে আপনি তাদের বিরোধিতা করবেন, অবশ্যই করবেন, করবেন না কেন? এটাই আমি বলতে চাচ্ছিলাম যে এই মুহূর্তে বর্তমান বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি জন্য আজকের পর্যন্ত এখন আমাকে কি করা উচিত? এখন আমাদের আলহামদুলিল্লাহ বলে মানে আঙ্গুল কুশা ছাড়া আর কোনো ওয়ে নেই আসলে। কোন বিষয়ে বলতেছেন সেটা আগে জানতে হবে, কোন বিষয়ে কি করতে চান সেটা জেনে এখন এই যে মনে করেন যে রাস্তায় ফল ফাটতেছে, মিজানুর রহমান আজারের ফল ফাটতেছে, এই যে রাজাকার, তারপরে মেজর ডালিম, মানে এমন একটা পরিস্থিতি হয়েছে এই মুহূর্তে মনে করেন যে বাংলাদেশে যারা ভালোবাসে, মুক্তিযুদ্ধরে যারা ভালোবাসে, তাহলে এই ধরনের যারা আছি আমরা, এদের আমরা কি করা উচিত? ভাইয়া, আপনি এখন যারা এই যে এইগুলো করছে আপনি এখনো তাদের সমালোচনা করবেন, তাই না? আপনি তো আপনার আইডিওলজি তো সেম থাকবে, আপনার আইডিওলজি তো ঠিক থাকবে। আপনি যে এই যে এখন যে যারা পরিস্থিতি বুঝিয়ে করা উচিত। এখন এটা নিয়ে হাউকাউ করার কোনো দরকার নেই, যেটা হচ্ছে সেটা তো হবেই, এটা তো আপনি আর থামাইতে পারবেন না। বাট আই থিঙ্ক এই জিনিসটা যে দৃষ্টিকটু এটা আপনার মতো অনেকের মাথায় লাগতেছে। সো দেখেন, অনেক সময় ওয়েট করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এখন ওয়েট করতে হবে, দেখতে হবে যে ভবিষ্যৎ পরিস্থিতি কই যাচ্ছে। বুঝতে পারছেন আব্দুল ভাই? জি, আর একটু বলি, এইরকম মনে করেন যে এই ইরানের মতো আমাদের বাংলাদেশটাও কি ইরানের মতো আমাদের ওদিকে যাচ্ছে কিনা, আপনাদের মন্তব্যটা জানতে চাই। এখনো তো বলা যাচ্ছে না, বাট আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে ওইদিকে যাচ্ছে আর কি, সর্ট অফ। হ্যাঁ, এটা আমারও মনে হচ্ছে যদি ওদিকে যাইয়েই থাকে তাহলে আওয়ামী লীগ বিএনপির মধ্যে যত দলাদলি আন্দোলন সংগ্রাম থাকুক, কিছু কিছু প্রশ্নে আমাদের কি এক হওয়া উচিত? এইটাতে এক হয়ে কোনো লাভ হবে না আসলে। এটাতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশে রিয়েলাইজ করতে হবে যে প্রবলেমটা কোথায়। এটার মধ্যে দেশের অবস্থার অবনতির পিছনে একটা বড় ধরনের প্রবলেম হচ্ছে র্যাডিক্যাল ইসলামিজম, বা ইসলামটা হচ্ছে বড় ধরনের একটা প্রবলেম। যে জিনিসটা করতে হবে, আমি মনে করি যে জিনিসটা ইফেক্টিভ একটা পজিশন সেটা হচ্ছে ধর্মের সমালোচনা, এই জিনিসটা উন্মুক্ত করতে হবে এবং যারা ধর্মের সমালোচনা করে তাদেরকেই সরকার থেকে তাদের বাক স্বাধীনতার বিষয়টা, তাদের বাক স্বাধীনতাটাকে ইয়ে করতে হবে, তাদের যে অধিকারটা সেই অধিকারটা তাদেরকে দিতে হবে এবং তাদের সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। এটা যদি করা যায়, মানুষ ধীরে ধীরে এটাই এমনি বুঝতে পারবে যে তারা যে অন্ধের মতো মনে করে যে তাদের ধর্মটা সত্য ধর্ম, এটা মনে করে যে তারা এই যে ডিসগাস্টিং জিনিস ফলো করে, যে মেজর ডালিমের মতো ছাগল পাগল জেনুইন জানোয়ারকে ফলো করে যে, এবং
হুজুরদেরকে যে অন্ধবিশ্বাস করে এই জিনিসটা এমনিতেই কেটে যাবে আর কি, যদি ধর্মের সমালোচনা করার স্বাধীনতা যে কোনো দেশ দেয় আর কি। এখন আমার জি সর্বশেষ আমার প্রশ্ন, আগামীর ভবিষ্যৎ আওয়ামী লীগ হোক বিএনপি হোক, আমরা এই যে জামাত জেএমপির হাত থেকে মুক্ত পাবো কিনা এই সম্বন্ধে আপনাদের মন্তব্য জানতে চাই। আমি মনে করি যতক্ষণ না ইসলামের সমালোচনা করতে দিবেন ততক্ষণ পর্যন্ত অ্যাকচুয়াল মুক্তি আসবে না। জামাত অন্য নামে তারা এই তাদের র্যাডিক্যাল ইসলামটা ছড়াবে, র্যাডিক্যাল ইসলাম বা প্রপার ইসলাম যেটা সেটা ছড়াবে। বুঝতে পারলেন? জি ঠিক আছে, আমি আপনাদের সাথে সহমত সব ক্ষেত্রেই, কিন্তু এরপরও ধরেন যে আমার মনে যে প্রশ্নগুলো এগুলো আপনাদের সাথে মিল আছে কিনা যাচাই বাছাই করলাম। তো আপনাদেরকে ঠিক আছে। ধন্যবাদ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আব্দুল ভাই। তাহলে দেখি আমরা নেক্সট কারোর কাছে যাই। আর ভাইয়া সেফ থাকবেন ভাইয়া, অবশ্যই সেফটি মেনটেন করবেন, কারণ সমালোচনা না, আমি- করবেন কিন্তু এমন কোন সিচুয়েশনে করবেন না যেখানে আপনি বিপদে পড়বেন। না আমি দেশের বাইরে আছি, মোটামুটি মোটামুটি সেফ, দুবাইতেই আছি। ওকে তারপরে হ্যাঁ, Good night, ঠিক আছে ভাই, তাহলে এখানেই ভালো থেমে যান। থাকুন। পরে আবার ঠিকানাও বলে দিবেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, টেক কেয়ার। আচ্ছা, শিহাব আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে বলুন। হ্যালো, জি ভাই, শোনা যাচ্ছে, বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের মতে আমরা মারা যাওয়ার পর কই যাব, মানে শেষ পরিণতি কি হতে পারে? মারা যাওয়ার পর মরে যাবো। মারা যাওয়ার পর আমি গড হব ভাই। গড হয়ে মনে করেন দুনিয়ার যত মাইয়া আছে সবগুলা মাইয়ার সাথে আমি মানে হ্যাঁ, এটা তো মজার বিষয়, এটা যদি হয় তাহলে তো ভালো। আমি মরে যাওয়ার পর হাকুম কুম কুম না, আপনার মতে কি লজিক্যালি? আমার মতে এইটাই তো ভাই। বিনাশ আপু, আপনি মারা যাওয়ার পর কি করবেন? আমি পেতনি হবো, পেতনি হয়ে গাছে বসে থাকবো, নিচ থেকে এই যে বেটা মানুষ যাবে ঘাড় ধরে মুটকে দিব। আই থট আপনি রিয়েলিস্টিক চিন্তা করেন। আই থট আপনি বলবেন যে আমি মরার পর যেটা জীবনে হইতে পারেনি সেটা হব, আমি বেটা হব। পেতনি হতে হলে মরতে হয়, সেটা আমি জানতাম না। ওই যে মরে যে শাস্তি হয়। না ঠিক আছে, লজিক্যালি কোনো উত্তর তাহলে নেই না এটা। আচ্ছা লজিক্যাল উত্তর থাকতে হলে তো মানে ওই পাথওয়ে থাকতে হবে যে মরার পর কিছু আছে, ওইটার গিয়ে থাকতে হবে যেখানে আপনার ব্রেইনটা গইলা যাবে, গইলা শেষ, সেখানে আর কি আছে? না ব্রেইনই যেখানে গইলা শেষ, সেখানে আর কি থাকবে? মরার পর কি আমাদের বডি কি হবে সেটা জানতে চাচ্ছেন আমরা নাকি? জীবিত না মৃত, এটা ব্রেনের উপর বিষয়। শিয়া ভাই, মনে করেন হাইপোথেটিক্যাল সেন্স, হ্যাঁ, আপনাকে একটা অপারেশন রুমে ঢুকাই দেওয়া হইলো, ঢুকাই দিয়ে আপনার ব্রেনটা খুলে ফেলা হইলো, হ্যাঁ, ব্রেনটা খুলে ফেলে পরে বিশ্বের যত বড় বড় সুন্দরী আছে, হ্যাঁ, সবাই এসে আপনার মনে করেন আপ টু বটম কিস করতেছে, এতে কি লাভ হবে আপনার? এটা বলেন তো ভাই। হবে না তো ভাই, কিছু তো বুঝতে পারবো না। তো আপনার ব্রেইনটা যখন গইলা যাবে তখন আপনার কি লাভ হবে ভাই? এরপরে যে আর কিছু হয় এরকম তো মানে কোনো কিছু প্রমাণ নেই। আমরা মাটির সাথে মিশে যাওয়া, আমাদের বডি হচ্ছে মাটির সাথে মিশে যাওয়া, আমাদের শরীরে যত এনার্জি আছে সেই এনার্জি হচ্ছে প্রকৃতির সাথে আবার মিশে যাওয়া। এন্ড দেন একজন বিশিষ্ট ফিলোসফার যেটা বলেছিলেন যে আমরা মারা যাওয়ার পর কি হবে, আমাদের যারা আত্মীয় স্বজন আছে, আমাদের ক্লোজ যারা আছে, আমাদের লাভড ওয়ান যারা আছে, তারা আমাদেরকে মিস করবে। এছাড়া তো অন্য কিছু হয় এরকম কোনো প্রমাণ নেই। আর কিছুজন সম্পত্তিগুলো ভাগ করে নেবে নিজেদের মধ্যে, এটাও বলুন। না শিহাব ভাই, আপনি মরার সময় মানে অর্গান ডোনেশনের সময় চোখ ডোনেট করে যাবেন, তাহলে হলো ওই যে মরার পরেও সুন্দর সুন্দর নারী দেখতে পারবেন। আপনার চোখ তো দেখতে পারবে, আপনার ব্রেন চোখ দেখলে ব্রেন পর্যন্ত তো যাবে না, ব্রেন ডোনেট করতে হবে। তাহলে ভাই আপনি মরার পর কি জানতে চাচ্ছেন? মানে আমি যা জানি পদার্থ বিজ্ঞানের নিয়ম অনুযায়ী যে
কোনো কিছুরই মানে শক্তি এবং পরমাণুর তো সৃষ্টি আর ধ্বংস নেই। তার মানে আমরা আজ যা আছি, আমরা যখন মারা যাব আমাদের পরে যেসব উপাদান থাকবে ওগুলো দিয়ে হয়তো অন্য কোনো জীব বেঁচে থাকবে, এরকমই। হ্যাঁ, সেটাই তো। জানেনই। আর এখন Organ- ফ্যান্টাসিতে অনেক কিছু হতে পারে, বাট রিয়ালিটিতে তো এটার বাইরে আর কিছু নাই ভাই। না ভাইয়া, উনি হয়তো বুঝাচ্ছে ওনাকে যেখানে কবর দিবে তার উপর একটা গাছ লাগাবে, সেই গাছে তার বডির যে এনার্জি গুলো, সেই পার্টিকেল গুলো মানে অণু পরমাণু গুলো যাবে, সেখান থেকে ফল হবে, এগুলো হয়তো অণু পরমাণু গুলো তো থাকবে, উনি হয়তো এটা বুঝাতে যাচ্ছে। আর even ওই কবর গাছের দিলেও ফল তো যদি ধরে আপনার- নেন কোনো পশু বা পাখি যদি খেয়ে নেয়, তাহলে তার মধ্যে আবার আমি থাকবো। হ্যাঁ, সেই তারপর পাখিকে যে আরেকজন যদি খেয়ে পটিটা, নেয় তাহলে তার হ্যাঁ, মধ্যে হচ্ছে তারপর যে পটিটা হবে, সেই পটিটা তো থাকবেন ভাইয়া, সেটা তো ভাইয়া পটির মধ্যেও থাকবেন ভাইয়া। হ্যাঁ, বেনাসবু যেটা বলেছে আর কি, আপনি যদি মনে করেন যে আপনি মারা যাওয়ার পর আপনার শরীর গলে পচে সার হবে, ওই সারটা আবার কাজ গ্রহণ করবে, এনার্জি ওখান থেকে কাজ গ্রহণ করবে, কাজ গ্রহণ করে ওখান থেকে ফল যেটা হবে সেখানেও আপনার কিছু না কিছু থাকবে যদি আপনি মনে করেন। বেনাসবুর কথা হচ্ছে যে আপনি যখন পটি করলেন, ওই পটির মধ্যেও আপনি একই জিনিস মনে করতে পারেন। আপনার পটি মনে করেন ড্রেনে ভেসে যায় কোনো মাছ খাইতেছে, আপনি মাছের মধ্যে আছেন। তার মধ্যেও তো আছে অবশ্যই। সাইমন টেরেসে জিতে ভালো সাইমন টেরেসে আপনি আছেন, সাথে একটা মাছের মধ্যে আপনি আছেন, আপনার ওই মাছ আবার অন্য কেউ খায়, আপনার কিছু অংশ তার মধ্যে চলে গেছে। এরকম ভাইয়া, যদি মনে করতে পটিটা চান, যখন ড্রেনে ভেসে যাচ্ছে তখন আপনিও ড্রেনে ভেসে যাচ্ছেন পটির সাথে, পটির ড্রেন। ঠিক আছে, ঠিক আছে, থাক। হলে আসলে হয়েছে। মোদ্দা কথা কি আমি বলি, মানে আমার একটা কথা শুনেন, যেমন আমরা মানে জন্মের আগে যেখানে ছিলাম, যেমন ছিলাম আর কি, মৃত্যুর পরও সেরকমই, কোথায় ছিলেন মানে ভাইয়া? ছড়িয়ে যাবো এক কথায়। জন্মের আগে ছিলাম, পরিবেশে জন্মের ছিলাম, আগেও আপনার বিভিন্ন রকম জন্মের আগে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, আপনার যেই বিভিন্ন অর্গানিক কম্পাউন্ড হিসেবে ছিলাম। হ্যাঁ, সেটা আপনার ঠিক আছে। বডি যেই অনুপরমাণু দিয়ে গঠিত সেটাও প্রকৃতিতে ছিল, মরার পর আপনার শরীরে যে অনুপ্রাণ প্রকৃতিতেই ফিরে যাবে। প্রকৃতিতে ফিরে যাবে। মানে আমরা বেঁচে থাকলেও আমাদের বডি থেকে কিছু অণু পরমাণু, কিছু সেল, সেগুলো কন্টিনিউয়াসলি আমাদের স্কিন সেল মারা যাচ্ছে, স্কিন সেল প্রকৃতির সাথে মিশে যাচ্ছে, আমরা আবার খাবার খাচ্ছি প্রকৃতি থেকে, সেটা আবার আমাদের মধ্যে আসছে, আমাদের মধ্যে অণু পরমাণুগুলো চলতে চলতে আমাদের ব্রেনটা যখন ডেড হয়ে যাবে তখন আমরা ডেড। অর্গানগুলো বেঁচে থাকতে পারে, যেমন ডোনেট করে দিলাম, অর্গানগুলো তখন কারোর মধ্যে বেঁচে থাকতে পারে যদি ট্রেনের নিচে পিষে মরে না যায়। ট্রেন বললাম ভাইয়া, ট্রেনের আচ্ছা। নিচে পিছে মরে না গেলে অর্গানগুলো ডোনেট করলে অর্গানগুলো থাকবে। গড়াই দড়ি দিলে মানে ট্রেনের মধ্যেই মরতে হবে। থাক, ঠিক আছে, আচ্ছা হয়েছে। উনি একটা উদাহরণ দিলেন যে অর্গান গুলো যাতে ড্যামেজ না হয় আর কি, উনি না, এটা আমি বলেছেন। সেটা বুঝতে পারছি। তাহলে ঠিক আছে, এই রাত্রেবেলায় আচ্ছা, আমার এইটুকুই প্রশ্ন ছিল। Okay. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া যুক্ত হওয়ার জন্য। শিব ভাইয়া, তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে। আচ্ছা, বেডি মানুষের কথা বোঝাটা অনেক টাফ, ছবিতে ভাই বুঝছেন। হ্যাঁ ভাই, ওই যে বেটা মানুষদের যে আইকিউ একটু কম থাকে তার জন্য। না, আমাদের জন্য টাফ নয়, আসলে উনি বোঝাতে পারছেন না, এটা ওনার ভুল। মানে আপনি বুঝতে পারছেন না, এটা হবে না। না না না, আমরা ছেলেরা কখনো ভুল করি না আর কি, এইটাই তো আমরা ইম্পসিবল। এই যে ভুল করেন না, এই কথাটা গার্লফ্রেন্ডকে গিয়ে বলবেন, দেখবেন কতগুলো ভুল বের হবে, গুনতেও পারবেন না, গুনতেও ভুলে যাবেন। বেডি মানুষের জীবনে তো শান্তি নাই, তার জীবনেও শান্তি নাই, অন্য কারো তো শান্তি না থাকলে সে দুঃখের কথা আর মনে করা না করানোই ভালো আর কি, ভুল না থাকলেও ভুল আর কি, সেই জন্যই তো এত দুঃখ আমাদের জীবনে। সেটাই ভাই, এই জন্যই যদি উত্তম মধ্যম দেওয়ার সিস্টেমটা গার্লফ্রেন্ডের উপর XYZ আপনাকে যুক্ত করা হচ্ছে, আডমিট করে বলুন। আচ্ছা, XYZ কথা বলতে বলতে জাস্ট একটা জিনিস মনে পড়ে গেল। আমার যে বন্ধু আছে সেও নাস্তিক, বুঝলেন তো, মানে সে একদম মানে হার্ডকোর নাস্তিক। তো একদিন তার গার্লফ্রেন্ডের সঙ্গে সে ঝগড়া হয়েছে, সে এসে আমার কি বলছে, এ ঠিকই বলেছে, মেয়েগুলোকে এরকম টর্চার করে রাখা উচিত। ভাই, বিনা টর্চারে আমাদের জীবন। বুঝি ভাই কি বলছিস এই সব? বলছে না, জানিস না, ঠিকই বলেছে নবী, ঠিকই বলেছে, আবার মুসলমান হয়ে যাবো। বুঝলেন ফরাজ ভাই, এইভাবে তাকে টর্চার করতে মানুষ। এই জায়গায় আবার সবাই একমত, এই বেডি মানুষ যে কি একটা ঝামেলার জিনিস। মানে আপনারা যে ভুল করেন সেগুলো দেখিয়ে দেওয়া হয় বলে আপনাদের মানে খুবই জ্বলে যাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, বেরি মানুষ যেহেতু বলছে ঠিকই বলছে। ওকে, ঠিক আছে, আমরা মুভ অন করি। XYZ ভাই আপনাকে যুক্ত করা হয়েছে। হ্যাঁ বলেন, XYZ ভাই বলেন, ক্যামেরা ওপেন করছেন কেন ভাইয়া? আপনি কি করেন? সরি বলছি। কি 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 কথাই শুনতে পাচ্ছি না। উনি যেভাবে বলছেন কথাগুলো, ভাইয়া কি তারি মারি মারি আসছেন নাকি? ভাইয়া পার্টি করে এসেছে, হ্যাঁ, গার্লফ্রেন্ড পিটিয়েছে তাই পার্টি আপনি করেছে। আপনি কি তারির অনুসন্ধান করে এসেছেন? হ্যাঁ, আপনি কি তারির অনুসন্ধানকারী? কি তারি মারি মারি আসছে নাকি? আপনার কথা বোঝা যাচ্ছে না তো কিছু। আচ্ছা, এখন কি বোঝা যাচ্ছে? হ্যাঁ এখন বোঝা যাচ্ছে, বলেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে, বলেন। না, আজকে শুধু ট্রাই করলাম। আপনারা কি শুরু করলেন ভাইজান? নেশায় পরিণত করেছে আপনাদের লাইফ দিয়ে দেখেন। হ্যাঁ এটা ঠিক। বুঝছেন? আমিও কাজ করতে করতে শুনি আর কি। হ্যাঁ, তাহলে নেশা করুন, তাহলে নেশা করতে করতে ডিস্টার্ব করতে নেই, নিজেকে তাহলে নেশা করুন, আলোচনা শুনুন বেশি বেশি করে, কেমন? মানে হচ্ছে কি, ওই যে কি বলে আমাদের আসিফ মহিউদ্দিন। আচ্ছা, উনি নেশা করতেছে ইচ্ছাকৃত ভাই? আমি তো বুঝিনি ঠিক মতো। না না, উনি বললেন যে আমাদের এই আলোচনাগুলো নেশায় পরিণত হয়ে গেছে এবং উনি মানে শুনেন আর কি রেগুলার। আমি সেজন্যই বললাম তাহলে নেশা যখন করেন, আচ্ছা। আলোচনাটা শুনে নেশা আমি করুন। ভেবেছি গার্লফ্রেন্ডের মার খেয়ে নেশা করছে। না 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 না, উনি আসলে আমাদের একজন ভিউয়ার, উনি সেটাই বলছিলেন আর কি, শুনেনি। তারপর ওনাকে যেহেতু sound উনি নেশা টেশা করে লাইভ দেখতেছেন, তাহলে ইচ্ছাকৃত ভাই আমি বলতাম আপনাদের চ্যানেলটাকে একটু ইয়ে করতে, প্রমোট করতে। এনি হাউ উনি এটা সেটা করছে না। না না, হ্যাঁ XYZ ভাই মানে দাঁড়ে কিছু যাই না মিটার। আচ্ছা ঠিক আছে, বলেন ভাই, স্পষ্ট করে বলেন, আপনার কথা বোঝা যাচ্ছে না, একটু স্পষ্ট করে বলেন। হ্যাঁ ভাইজান, আমার কাছে তো ইয়ে নেই, বলে যে হেডফোন নেই, জন্য আমি দুঃখিত। আচ্ছা বলেন ভাই, শোনা যাচ্ছে, বলেন এখন স্পষ্ট করে একটু বলেন, কি বলতে চাচ্ছেন একটু বলেন। না থাক, অন্যদিন বলবো ভাইজান, হেডফোন নিয়ে তারপর বলবো নি। আর ওকে ওকে, গুড নাইট গুড নাইট, বেশ বেশ, ভালো থাকবেন। প্রচুর তারি হয়ে গেছে নাকি আজকে? কি মেরি সিলেকশন হয়ে গেছে, মানে উনি ভাবতে পারেননি যুক্ত হয়ে যাবেন এবং উনি কি বলবেন সেটা আসলে ভেবে রাখেননি। সমস্যা নেই, নেক্সট দিন আসবেন। মেরি সিলেকশন হয়ে গেছে। আমি তো ভাবছি উনি ঘুমাতে ঘুমাতে কথা বলছে, আমি কিছুই বুঝতে পারছিলাম না। হ্যাঁ, বাট আমি ভাবতেছিলাম মানে তারি মারি খেয়ে আসে, তারি খেলে তো লোকজন এরকম করে বলতো ফারাজ ভাই ফারাজ ভাই ফারাজ ভাই ফারাজ ভাই এরকম করে করতো। এরকম যে করে নাই, একটু কনফিউজ ছিলাম যে আসলে তারি মারি খাইছে নাকি। না না, আমি ওনার কথা কিছু শুনতে পাইনি, ইচ্ছে আমি তো ভাই বলেছে নেশা হয়ে গেছে, আমি ভাবলাম সত্যি নেশা করতে। না না, উনি বললেন আমাদের আলোচনা শুনে নাকি ওনার নেশা হয়ে যায়। আমি বললাম তাহলে নেশা করুন, তাহলে কেন নিজেকে ডিস্টার্ব করছেন? অন্যদের আলোচনা শুনে আপনি নেশা করতে থাকুন। আচ্ছা এই ফারাজ ভাই, এই পর্দাটা, হ্যাঁ পর্দাটা কিন্তু সেরা হয়েছে। গুপ্তাজি আপনি লাস্ট বলেন ভাইয়া, একটু সংক্ষেপে বলুন, আমরা শেষ করে দেবো তো। নমস্কার নমস্কার দাদা, নমস্কার বলেন। হ্যাঁ, একটু আগে ওই মানে ভেনাস বোনের জন্য একটা কথা মনে পড়লো যে ये স্ত্রী ये कुछ भी कर सकती है। ওই কথাটার জন্যই বললাম, কারণ আমার ঘরে তো মনে মনে তিনটে আছে তো। স্ত্রী তো সবকিছুই করতে পারে, দেখেন না দুজনের দূরের উপরে রাখছে সে একই। এবং এবং হ্যাঁ, এই ওই ডায়লগটা বলেই ভূতটাকে শান্ত করে রেখেছিল, সেটা দেখেছিলেন কি? মূর্তি বানিয়ে হ্যাঁ দিয়ে। সেটা তো দেখেছিলাম। তাকে বোকা ওই বানিয়ে। তো, হ্যাঁ ওই আমার গিন্নিও, আমার দুটো মেয়ে আর গিন্নি, মানে টোটাল তিনজন আমার পরিবারের মেয়ে। ওই তিনজনে মিলে যখন আমার পাশে থাকে, এত মাথা খায় মনে হয় যে মানে কোনো একটা আলাদা ওয়ার্ল্ডে ওরা থাকে আর আমি একটা আলাদা ওয়ার্ল্ডে থাকি। তিনজনে মিলে হ্যাঁ এমন হতে পারে যুক্তি করবে। আপনিই বুঝতে পারেন না, হতে পারে আপনিই বুঝতে পারেন না, মানে বেটা মানুষের একটু কম বুঝে তো, তার জন্য মানে বুঝতে একটু টাইম লাগে। বেটা মানুষের একটা ভুল করলেও বলতে হয় যে তুমি এই ভুলগুলো করেছো, এই সময় এই ভুলগুলো করেছো। মানে আমার 2 বছরের একটা বাচ্চা আছে বুঝছেন,
Okay. জীবনে ওর কোনো কিছুতে শান্তি নেই, ঠিক আছে? কোনো কিচ্ছুতে শান্তি নেই, তারে কোনো কিছু খাওয়ানো যায় না, তারে কোনো কিছু বোঝানো যায় না, কিচ্ছু না। সে যেটা সেম আমার ছোট বলবে মেয়েটাও সেম সেম একদম একেবারে একদমই নেই। সেটাই সেটাই করতে হবে। কোনো অল্টারনেট কোনো কিছু নিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? যত জেদ দেখাবেন উল্টা সে আপনার জেদ দেখাবে। আর যত তারা জিজ্ঞেস করবেন এই তো শান্তি নেই, সে আপনার বলবে না আমার শান্তি নেই। 2 বছরের। তো আমার ছোটটাও সেম। আর ওই বেনাস আপুকে আপনার যে কথাটা আমি বলছি, মানে অ্যাকচুয়াল আমাদের মধ্যে 1 TB র্যাম থাকা সত্ত্বেও মানে আর আপনাদের মধ্যে 512 MB র্যাম থাকা সত্ত্বেও আমরা স্লো, মানে আমরা কিছু বুঝি না, আপনারা অবশ্যই মানে বিষয় বুঝেন, এটা তাই এটা তো? মুহাম্মদের উক্তি থেকে তুলে এনেছেন যে না না না, মোহাম্মদের উক্তি থেকে না, আমি জাস্ট আপনাকে যোগ করলাম আপনার সঙ্গে। না, আপনি মেয়েদেরকে ছোট করতে চাই না, না এমনি না, জাস্ট আমি আপনাকে আমি বললাম। জোক করে বলেছি একটু। মানে আপনি বলতে চাচ্ছেন যে মেয়েরা যে এমনিতেই ছোট, এই ফ্যাক্টটা বলে আর কি কষ্ট কষ্ট দিতে চাচ্ছেন না? না না, কি হলো, না উনি বললেন না যে আপনারা একটু কম বোঝেন, সেই জন্য হয়তো আপনাদের মানে বোঝানো যায় না, কষ্ট হয় বোঝাতে। তো এটাই বললাম যে আমরা 1 TB র্যাম নিয়ে ঘুরছি, তা সত্ত্বেও আমরা ক্যাচ করতে পারছি না। ওনাদের 512 MB র্যাম, তাতে ওনারা খুব বেশি ভালো বোঝে। হুম। ভাইয়া, ঝগড়া হলে ভুলগুলো তো আপনারই বের হবে। আপনি মানে আপনার ওয়াইফের সাথে ঝগড়া হলেই দেখবেন ভুলগুলো আপনার বের হবে। মানে হ্যাঁ আপনার ঠিক আছে, ওয়াইফ আমাদের মানে আমি কাজে আমি আসে। স্বীকার করছি, আমি ওই তো বলেছি আমার ওয়াইফের সঙ্গে যদি কোনোদিন কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হয় বা কোনো ঝগড়া হয়, তো আমি হয়তো কোনো বছর আগে বলতে কোনো কিছু বলেছিলাম, সেইটাকে তুলে নিয়েও ঝগড়া করবে। ওইটাই আমি আমি তো বলতে জানি না যাচ্ছিলাম যে যে র্যামটা আমি কম জানি না হলেও যে ওটা এদের, আমি কোনোদিন বলেও ছিলাম আদৌ, আমার সেটাই মনে নেই। আমি এটাই বলতে যাচ্ছিলাম কিন্তু যে এই যে র্যামটা কম হলেও, এখন আরে দেখছেন ভাই এক তার সেকেন্ড, রেলটা কম। একটা সেকেন্ড দিন না আমাকে। এইটাই বলতে চাইছিলাম যে র্যামটা কম হলো, এদের মেমোরি কিন্তু প্রচন্ড সাপ, 7-8 বছর হ্যাঁ কথা তুলে নিয়ে এসে কোথা থেকে হ্যাঁ, ভাই এদের বলে দেবে এদের ভাই কি। এদের অ্যাকচুয়াল মেমোরিটা 10 TB, মানে ভাই 100 TB এরা যোগ মিথ্যা করে কথা রাখে। বলে, বুঝছেন? মিথ্যা কথা বলে আপনার মনে নেই, বুঝছেন? আপনি এই যে সরল সহজ মনে আপনার যেটা ভুলে গেছেন, এইটার ফায়দা উঠায় আপনার নামে ফাতরা অ্যালিগেশন দেয়া, ও এই সময় এটা বলছিল। মোটেই না, টাইম এন্ড ডেট সহ বলা হয়। হ্যাঁ বাপরে, টাইম এন্ড ডেট ওটা সহ। বলে আর বলে বলে তারপরে আপনি যদি ভেরিফাই করাই না যায় বা বান্দায় যদি বলে যায়, ওটা বলে লাভটা কি? আর এদেরকে তো কোনো ডেট ভোলানোই যায় না, কবে অ্যানিভার্সারি, কবে মেয়ের বার্থডে, কবে বড় মেয়ের বার্থডে, কবে আমার বার্থডে, কবে কলেজে ভর্তি হবে, কবে স্কুলে ভর্তি হয়েছিল, কবে ফার্স্ট দেখা হয়েছিল, কবে রোজ নিয়েছিল, সব মনে আছে। আমার কিচ্ছু মনে থাকে না, কিচ্ছু মনে থাকে না। ইভেন প্রত্যেক আরে ভাই, বছর এগুলো আমাকে মনে থাকে, এগুলো ভালো জিনিস তো, এগুলো তার মনে থাকে ভালো জিনিস, এগুলো তো খারাপ জিনিস? অফকোর্স ভালো জিনিস, এ- বাট এ- ওর এই যে ওর আপনাকে মনে এগুলো, থাকে বলেই তো খারাপ জিনিস। ফারাজ ভাই আপনি না না বুঝছেন না না, না না, আমি হয়তো ভুলে আপনি গেলাম। আপনি বুঝেন নাই। ফারাজ ভাই একটা সেকেন্ড দিন তো, এই কন্ট্যাক্ট ইনফোকে একটু ব্যান করে দিন না প্লিজ, রিকোয়েস্ট ফারাজ ভাই। কমেন্ট লাস্টে করেছে কন্ট্যাক্ট ইনফো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ, আর না, আমি বলতে চাচ্ছিলাম যে এটা ইয়ে করা, এইটা মনে রাখা কোনো খারাপ কিছু না। সব সমস্যাটা হচ্ছে যে এইসব জিনিস মনে রেখে আপনাকে কনভিন্স করবে যে হ্যাঁ তার জিনিস মনে থাকে, কিন্তু এরপরে যে ফায়দাটা ওঠাবে যে আপনি যে কাজ যেগুলো করেন নাই ওই হ্যাঁ, সম্পর্কে ফাত্রা অ্যালিগেশন দিয়ে, ওই কাহিনী দিয়ে আমার সবকিছু তো মনে থাকে, হ্যাঁ, এই ফাত্রা ইয়ে ওনার কথাটা বলে আপনার যেগুলো করেনও নাই ওটা নিয়ে আপনাকে খোঁচা দেওয়া শুরু করবে। এটা রং, হ্যাঁ এটা না, খুবই- ওয়াইফদের এটা হচ্ছে একটা বড় অস্ত্র। মানে আমার ভুলে যাওয়াটাও ওরা চায় যে মানে আমি ভুলে যাই, অ্যাকচুয়াল ভুলে যাই, অ্যানিভার্সারি ভুলে যাই বা বার্থডে ভুলে যাই, ওটা ওনারা চায় যে আমি ভুলে যাই। কারণ এবং আমি যদি তারপরে ভুলে কথা যাই, বলবেন কি? দেন রিয়েলাইজ করবেন উনি রিয়েলাইজ করিয়ে এমন একটা কিছু গিফট চাইবেন যেটা খুব এক্সপেন্সিভ, আর সেটা আমাকে দিতে হবে। না দিলে ওইটা নিয়ে আবার একটা পারমাণবিক বোমা পড়বে ঘরেতে। কিন্তু ভুলটা তো আপনার নাই যে আপনি যে ভুলে গেলেন, ভুলটা তো আপনারই। ভুলটা মানে আমার ভুল না এখানে, আমি মানে কি বলবো, ভিকটিম আমি। আমাকে ওনারা ভুলিয়ে দেন যাতে আমি ভুল করেও এটা ভুলে যাই। মেরা চাতা নাই হুয়া হ্যায়। मेरे साथ तो नहीं है। ওইটা ইচ্ছা মৃত্যু ভাই, ইয়ে দুঃখ কায় খতম नहीं होता बे। শুধু আমার ওইটাই মনে হয় যে আমার দুঃখ কেন খতম হচ্ছে না।
অ্যানিভার্সারি একটা বাই দ্য হলে ওয়ে, হয় ভাই 3-4টা অ্যানিভার্সারি মনে রাখতে হয় ভাই কিছু কিছু ছেলেকে। এই রিসেন্টলি আমার না আমার বোনের বিয়ে 14 হয়েছে। বছর হয়ে গেছে, আমার 14টা অ্যানিভার্সারি মনে রাখতে হয় এই হয়েছে। রিসেন্টলি আমার বোনের বিয়ে হয়েছে বুঝলাম তো ফার্স্ট ভাই, তো বোনের হাজবেন্ডের সঙ্গে বসে আছি, তো সে বলছে যে আমাদের অ্যানিভার্সারি ছিল ভুলে গেলাম। আমি বলছি বিয়ে তো এখন 1 বছর হয়নি। বলছে না না ভাই এই রিলেশনশিপ অ্যানিভার্সারি। আমি যা ভাই কটা মনে রাখবে তুমি, তুমি কটা অ্যানিভার্সারি মনে রাখবে রে ভাই। আচ্ছা ঠিক আছে তাহলে একটু মুভ অন করি আর কি, এই আলোচনা শুনলে আর কি হ্যাঁ, দীর্ঘক্ষণ না ওকে করাই ওকে। ভালো। ফারাজ ভাই, আমি অনেক আগে যুক্ত হয়েছিলাম, বলেছিলাম হয়তো আমার দাদু মানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সংগ্রাম করেছিলেন 71-এ। তো আপনার সঙ্গে কথা হয়েছিল একবার আমার। তো রিসেন্টলি আমি একটা জিনিস নিয়ে মানে খুবই আমার দেখতে খুব খারাপ লাগলো, যে আমি গেছিলাম মালদা মুর্শিদাবাদ। আপনি হয়তো পশ্চিমবঙ্গের নাম শুনেছেন, মালদা মুর্শিদাবাদ। ওই এলাকাটা বেসিক্যালি ওই আপনার রিফিউজিদের মানে ওই বাংলাদেশ থেকে যত রিফিউজি মুসলিম আছেন, ওনারা ওখানেই থাকেন। ইভেন ওখানে আমি লক্ষ্য করলাম এই হার্ডলি আমার 1 সপ্তাহ হয়েছে ওখানে গেছিলাম, এতটাই বাজে পরিবেশ আর মেন্টালিটি এত বাজে ওখানে। মানে এম, এই দেশটাতে খাচ্ছে, এই দেশের সমস্ত কিছু ভাতা নিচ্ছে, ইভেন রেশন কার্ড হয়ে গেছে, আধার কার্ড হয়ে গেছে, সেগুলো সবকিছু অ্যাপ্লাই করে সবকিছু নিচ্ছে। কোনো রকম ভাবে কোনো কিছু হলে পরে বাংলাদেশের মানে সুর গাইছে আর পাকিস্তানের সুর গাইছে। ভারতের ইভেন ওখানকার যত ভারতীয় বাঙালিরা আছে, মানে সরি বাঙালি বলছি, হিন্দুরা আছে, ওই যে এলাকাটা পার্টিকুলারলি ওই এলাকাটায় ওরা মাইনরিটি হয়ে গেছে। ইভেন ওরা কোনো কথা বলতে পারে না। আমি যেই বাড়িতে ছিলাম, মানে আমি একজন গেস্টের বাড়িতে গেছিলাম, ওনাদের বাড়ির যে বাউন্ডারি ওয়ালটা আছে, ওই ওয়ালটার মানে কিছু প্লাস্টারের কাজ, মানে আবার ইনোগ্রেশন করবেন ওনারা। তো প্লাস্টারের কাজ করার সময় ওখানে কিছু সিমেন্ট পড়েছে, সেই নিয়ে পাশে ওই রিফিউজি এক মুসলিম ভদ্রলোক, এমন সরি ভদ্রলোক বলাটাও না, অভদ্রলোক, এমন ভাবে গালিগালাজ করছেন আর এমন বলছেন। আর হিন্দু ওখানে 3-4টে বাড়ি হিন্দু আছে, কেউ বেরোচ্ছে না, কোনো সাপোর্ট নেই। আর উনি মানে যার বাড়িতে গেছিলাম উনি একটা কথা বললেন, ওই পাড়া প্রতিবেশীর ওখানে যতগুলো মুসলিম ছিল মোটামুটি এলাকার সবাই মিলে এসে ওই পাঁচিলটাকে ভেঙে দেওয়া করালো ওখান থেকে। আমি মানে ভেবে পাচ্ছিলাম না যে নিজেদের দেশেতে থেকে আমরা মানে মাইনরিটির মতন চুপচাপ সহ্য করতে হচ্ছে, কিছু বলারও নেই। আর প্রশাসনও এখানে কিছু করে না। আর ওনাদের কাছেই শুনতে পেলাম যে এখানে নাকি মানে যখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয় তখন পাকিস্তানের পতাকা উত্তোলন করে পতাকা নিয়ে বাইকে ঘোরে ছেলেরা। এটা নিয়ে কিছু বলবেন? ভাই মুসলিম যে জায়গায় পারে সেই জায়গায় তো ভাই তাদের ভিতরকার ইতরামি তো এটা খুব স্পষ্ট হয়ে ওঠে। আমার মনে হয় এটা যদি খুব বেশি প্রবলেমেটিক হয় আর কি, ওইখানকার যারা নাগরিকরা আছেন তারা যদি এই ধরনের এই যে তার কাটার বেড়া পার হয়ে আসা বাঙ্গভূমিনের থেকে তারা অতৃষ্ট হয়, তাহলে তাদের উচিত মানে এই সম্পর্কে সরাসরি অ্যাকশনে যাওয়া আর কি। যেহেতু তারা রিফিউজিস যেহেতু যদি কিছু একটা করে তো আপনি আপনার একদম সরাসরি ইসের সাথে যাওয়া মানে পুলিশের দ্বারস্থ হওয়া উচিত এবং তাদের মানে রাগ না বলেন বলেন ভাই বলেন। বলছি অ্যাকচুয়াল মানে পুলিশের কাছে যাওয়া হলে পরে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য। এই পশ্চিমবঙ্গের হালত হয়তো ইচ্ছামৃত্যু ভাই ভালো করে জানবেন। এখানে ভোট ব্যাংকের জন্য এমন ভাবে করা হয়, মানে সমস্ত জাতি মানে এই মুসলিম বলুন হিন্দু বলুন সবাইকে ডিভাইড করে এমন ভাবে ভোট ব্যাংকটাকে চালানো হয়। ইভেন এখানে যত রিফিউজি এসছেন 71-এর পর থেকে যারা এসছেন বিনা পাসপোর্ট উইদাউট পাসপোর্টে, যারা এখানে ঢুকেছেন ভিসাতে, সবাই আধার কার্ড ভোটার আই কার্ড ইভেন যত নথিপত্র আছে আমাদের ভারতীয় সমস্ত কিছু ওনাদের কাছে আছে। ওনারা ভোট ব্যাংকের জন্য কোনো প্রশাসন ওখানে কোনো হাত দেয় না, কোনো পার্টিতে কেউ কাউ গেলে পরে কিছু বলবে না, ইভেন পুলিশের কাছে গেলে পরেও কোনো 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 সুরা নেই এখানে, কোনো কিছু হয় না এখানে। জোর যার মুল্লুক তার, এখানে এইভাবেই চলে। সুরা অবশ্যই আছে ভাই, সুরা অবশ্যই আছে, সেটা সুরাটা আপনাদেরকে বের করতে হবে। ওই যারা ভোট ব্যাংকের জন্য এদেরকে তোষামত করছে তাদের আপনার ভোটটাও দরকার। হ্যাঁ, যখন আপনার ভোটের দিকে আসবে তখন যদি আপনারা এই কমিউনিটিটা একত্রিত হয়ে এইটার
বিরুদ্ধে আর কি ইয়ে করেন, এইটার বিরুদ্ধে যদি আপনার প্রতিবাদ করেন তাহলে এইটার একটা সলিউশন আপনারা অবশ্যই পাবেন। যেটার জন্য আপনাদের করতে হবে সেটা হচ্ছে কমিউনিটিটা এক হইতে হবে আগে। কমিউনিটি যদি এক না হন, বিভাজিত আমাদের থাকেন, কমিউনিটি তাহলে হিন্দু কমিউনিটি ডিভাইডেড কমিউনিটি। জাতিভেদ প্রথা আগেও ছিল, এখনো জাতিভেদ প্রথা নেই, এখন অন্য কিছু প্রথা এসছে, কিন্তু হিন্দুরা আছে ডিভাইডেড। আছে জাতিভেদ প্রথা এখনো আছে, এখনো প্র্যাকটিস হচ্ছে মানে হ্যাঁ, এইটা। এখনো আছে, এখনো প্র্যাকটিস হয়, খুবই বাজে। মানে এই মনুসংহিতা পড়লে তো মনে হয় গলায় আঙুল দিয়ে বমি করে দিই। এত থার্ড ক্লাস একটা বই, মানে যারা পড়ে, মানে যারা পড়েছে ব্রাহ্মণ গুলো, এরা কি করে যে ওটাকে টলারেট করেছে পড়ে। যদি কারোর মধ্যে যদি কোনো রকম ভাবে একটুকু মানে মানবিকতা থাকে, তো এই বইটা পড়ে লিটারেলি বমি করে দেবে। একদমই এত তাই। ফালতু বই। আচ্ছা, ঠিক আছে ভাই। গুপ্তাজি ভাই, আমাদের হাতে তো কিছু করার নাই। যেটা এই হারামজাদারা তো আপনার দেশকে মোটেও ভালোবাসে না, দেশের নাগরিককেও ভালোবাসে না। তারা আসে শুধুমাত্র আপনাদের দেশ থেকে লুটে পুটে সে হচ্ছে গিয়ে একটু তার পেটটা বড় করবে, এটার জন্যই আসে। তো আপনারা দেখেন, আপনারা ওই সম্পর্কে তো ভালো জানবেন, ওইখানকার প্রপার অথরিটি কারা, কাদের কাছে গেলে হচ্ছে আপনার ইয়ে হবে, কিভাবে ওদেরকে দমন করতে হবে। আমার মনে হয় সেগুলো আমার থেকে ভালো আপনি ভালো বুঝেন আর কি, যেহেতু লোকালটা ওই লোকাল এরিয়ার লোকজন আপনারাই। তো আপনারা একটু চেষ্টা করে দেখেন, ঠিক আছে গুপ্তাজি ভাই? এবং ফারাজ ভাই, ইনি এই মালদা যে এরিয়াটার কথা বললেন, এখানে রাত বিরেতে যখন ট্রেনগুলো দাঁড়ায় পরিষ্কারভাবে বলে দেওয়া হয় যে সবাই সতর্ক থাকবেন, ঠিক আছে? এই জায়গাগুলো মানে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে আনসেফ জায়গাগুলোর মধ্যে একটা আর কি, রাতে ট্রেনে নিয়ে ট্রাভেল করলে খুব একদম ডেঞ্জারাস একদম জায়গা। একদম। হ্যাঁ, ফাঁকা বগিতে এগুলো অত্যাচার, লুটপাট। মোদিজিকে বলে এই দিনী ভাইগুলোকে তাদের দেশে ফেরত পাঠানো যায় কিনা? মোদিজির আগে এখানে দিদি আসতে দেবেন না তো। আচ্ছা, এখানে ঠিক। দিদি তো মোদিকে ঢুকতেই দেবে না। দেখেন এখানে রিপোর্টিং করা যায় কিনা ঠিক মতো। যদি ঠিক মতো রিপোর্টিং করা যায় তাহলে হয়তো বা কিছু হতে পারে। বাট ইন্ডিয়াতে ভাই কমিউনাল ভায়োলেন্স ইন্ডিয়াতে আসলে অনেকই আছে। ফর এক্সাম্পল, আমি দেখলাম রিসেন্টলি যে ক্রিশ্চিয়ানদের উপরও কমিউনাল ভায়োলেন্স হয়েছে। এখানকার এই হিন্দু ইয়ারা, হিন্দু যারা কট্টরপন্থী যারা আছে, এরা যে ঈশার মধ্যে যে ইচ্ছা তুমি বুঝছেন, চার্চের মধ্যে যে একেবারে তারা ওই আরে জয় অন্য শ্রীরাম বলে। ধর্মের মানুষকে আক্রমণ করা বাদ দিন ভাই, নিজের হিন্দু ধর্মের ছেলে একটা যে ওই জোম্যাটো ডেলিভারি বয় সেন্টার ড্রেস পরে ডেলিভারি করছিল, তাকে পর্যন্ত হেনস্থা করেছে রে ভাই। এবং একটা সব জয় পপুলার শ্রীরাম বলেছে ইউটিউবার। ওটা, হ্যাঁ জয় হ্যাঁ হ্যাঁ। শ্রীরাম বলেছে। এবং পপুলার একজন ইউটিউবার, সে ম্যারি ক্রিসমাস বলে পোস্ট করেছিল বলে সে একটা হিন্দু জায়গায় গিয়ে সেখানে ছবি তুলেছিল, যেহেতু সাজানো ছিল, তো ম্যারি ক্রিসমাস ওই ছবিটা দিয়ে পোস্ট করেছে বলে নিজের ছবিটা তাকে পর্যন্ত ভাই হাঁটু গাড়িয়ে ক্ষমা চাওয়া। ভাই হিন্দুরা পর্যন্ত সেফ না, ঠিক আছে? এটা আমরা এমন একটা জায়গায় আছি, আমরা কি বলবো আর। এখানে তো শুধুমাত্র জাস্ট সমাজ না, মানে পরিবারেও এমনি। ইভেন আমার যখন আমি 2014 সালে আমি আর আমার ওয়াইফ দুজনে টোটাল অল বডি অর্গান সব ডোনেট করে দিয়েছি। তো তখন আমাদের মামার বাড়ির তরফ থেকে, মানে মামার বাড়ির পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল যে এরা মানে আমাদের ইয়ে থেকে, কমিউনিটি থেকে বেরিয়ে গেছে, এদেরকে আমাদের আর গ্রহণ করা যাবে না। তারপর থেকে আমার মামার বাড়ি যাওয়া হয় না, মানে মামার বাড়ি থেকে পুরোপুরি রিটায়ার। খুবই দুর্ভাগ্যজনক, এবং আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, আপনি যে এই মহৎ কাজটা করেছেন। এটা তো খুবই ভালো একটা কাজ, বডি ডোনেট কাজ করা আর কি। এবং আমারও মোটামুটি প্রসেস থ্যাংক ইউ। কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, তাহলে ফারাজ ভাই ইয়ে করি আর কি। আর একটা শেষ করে দিতে ফারাজ ভাই, হবে। একটা জাস্ট আপনার কাছে একটা রিকোয়েস্ট, যদি আসিফ ভাইকে যদি বলে দিতেন কাইন্ডলি, যদি কোনোদিন বন্যা আপুকে যদি অনলাইন আনতে পারেন, খুব মানে উনি একটা জেমস, ইজ এ জেম। আমার ওনাকে খুব পছন্দের, মানে খুব পছন্দের ব্যক্তি আমার। আমারও খুব পছন্দের ব্যক্তি, আমিও খুশি হবো যদি বন্যাপু কখনো লাইভে আসেন আমাদের সাথে। যদি এই রিকোয়েস্টটা করতে পারেন তো খুব ভালো হয়। আদারওয়াইজ আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য শুভেচ্ছা, আর গুড নাইট। গুড নাইট ভাই, টেক কেয়ার। ওকে। তো ফাইনালি শেষ কথা যেটা, সেটা হচ্ছে বেনাস আপুর সাথে আমরা অনেক মজা করলাম। থ্যাংক ইউ বেনাস আপু, জিনিসটা খুব স্পোর্টলি নিছেন।
অ্যান্ড নারীদের সম্পর্কে যে কথাগুলো বলছি আমরা, অফকোর্স এগুলা বাঞ্চ অফ বুলশিট ছিল, মজা করতেছিলাম বিনাস আপুর সাথে। অনেক ক্ষেত্রে এই মজাটা করা উচিত না, কেননা হয়তো আমাদের লাইভ শুনতেছেন এমন অনেক ভিক্টিমও আছেন যারা যারা অলরেডি অ্যাবিউজের শিকার। তো দেখেন, মানুষের লাইফে অনেক ধরনের পেইনই থাকে, অনেক ধরনের কষ্ট থাকে। সেই অনেক কষ্টকে যদি আপনি সেন্সিটিভলি না নিয়ে, যেটা এটাকে হাসির মতো নেন, এটাকে যদি একটু লাইটলি নেন, হয়তোবা মানে কষ্টটা হজম করাটা ইজিয়ার হয়, কষ্টের সাথে ডিল করাটা হয়তোবা ইজিয়ার হয়। এইভাবে আমার চিন্তাধারা কাজ করে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন এটা সবার জন্যই কাজ করবে। তো আমার কথা দ্বারা যদি কেউ হার্ট হয়ে থাকেন, কোন আপু যদি হার্ট হয়ে থাকেন আমার কথা শুনে, আমি এটার জন্য এক্সট্রিমলি সরি। আমি এগুলো কথা আর কি করি না, মানে অফকোর্স সাপোর্ট করি না। বেনাস আপুর সাথে মজা করার জন্যই করলাম। অ্যান্ড আমি প্রিটি মাচ শিওর বেনাস আপু এটা নিয়ে অফেন্ডেড হয়নি। অফেন্ডেড হলে বলে দিত, গালিগালাজ করে চলে যেত। না, এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে সার্কাজমটা আমি মনে করি যে কোনো আন্দোলনে সার্কাজমটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং আমি বিশেষ করে যখন এই কথাগুলো বলি, একটা মোমিনীয় মাইন্ডসেট কি ধরনের কাজ করে বা তারা অ্যাকচুয়ালি কতটা চিপ সাউন্ড করে কথাটা বলার সময়, আমি অ্যাকচুয়ালি কিন্তু সেটাই কিন্তু মানুষজনকে আরেকবার মনে করিয়ে দিই। ঠিক আছে, তো আমার উদ্দেশ্য এটা থাকে ফারাজ ভাই, যে কোনো সার্কাস্টে গিয়ে করার সময়। নিজের পেইনকে নিজের ঢাল বানানো, হয়তো বা পেইনের সাথে ডিল করাটা ইজিয়ার হয় এটা আমার ক্ষেত্রে ইজিয়ার আর কি। হ্যাঁ, পেইনটাকে অ্যাজ আ মোটিভেশন ইউজ করা উচিত। যে মানে ফরাজ ভাই যে বলছে যে মেয়েদের মারা উচিত বা এরকম, মানে যেটাই, মানে এটা হলো অ্যাকচুয়ালি এক ধরনের মানুষ, মানে সমাজের একটা বড় এক্সট্রিমিস্ট মানুষ, বড় মেজরিটির এক্সট্রিমিস্ট মানুষটা কিন্তু এরকম ভাবে। এন্ড এইটাই যদি একটা মানুষ একটা মেয়ে অ্যাকনলেজ করে, এন্ড এটা থেকে বের হয়ে আসার জন্য যে তার এটার এগেনস্টে তার মোটিভেশন দরকার, এটা কিন্তু তাদের বোঝা উচিত। মানে এটা শুনে তাদের বোঝা উচিত যে জীবনটা এরকম হওয়া যাবে না। তো সার্কাজমটাকেও মোটিভেশন হিসেবে নেওয়া যায় যে এরকম জীবন তো কেউ চাচ্ছে না। অবশ্যই। এন্ড আমরা নিজেদের আর্গুমেন্ট গুলো দিই, এবং আর্গুমেন্ট গুলো যে কেউ শুনলে বুঝে যে আর্গুমেন্ট গুলা কোন লেভেলের স্টুপিড আর্গুমেন্ট, মহিলাদেরকে পিটানোর আর্গুমেন্ট বা সেগুলো কত একটা স্টুপিড আর্গুমেন্ট। তারপরে বাঙ্গু মুমিন তো আলাদা প্রজাতি, যতই সার্কাজম করেন, সার্কাজম তো বাঙ্গু মুমিনের মাথাতে ঢুকবে না। তো শুধু মুমিন না ফারাজ ভাই, অনেক নাস্তিকও আছে যারা সার্কাজম বোঝে না এবং সে সরাসরি অ্যাটাক করে দেয়, আমি দেখেছি ভাই। আরে ভাই, ওটা বইলেন না ভাই। আমি তো আজকে কয়েকটা ভিডিও দেখাতে যেতেছিলাম, বুঝছেন, মানে নাস্তিকদের যে কি অবস্থা, বিশেষ করে মনে করেন যারা একটু বয়স হয়ে গেছে, বুঝছেন, এগুলার যে অবস্থা, বাপরে বাপ, বলার বাইরে। আপনি যার কথা মনে করতেছেন তার কথা বলতেছি না, ডোন্ট ওয়ারি, অন্যদের কথা বলতেছি আর কি। আমার সঙ্গে আসলে অনেক ধরনের মানুষের কথা হয়েছে, তো আমি সবার কথাই মাথার মধ্যে চলছে আর কি। তো কিছু মানুষের মধ্যে আছে ভাই যারা সার্কাজম বোঝে না, মানে জিনিসগুলো তো খুবই ডিফিকাল্ট। আমি তাদেরকে অন্তত সাজেস্ট করবো আর কি, সময় রায়নাকে দেখতে সাজেস্ট করবো, মানে সার্কাজম এই কিংস এ ভারতের মধ্যে দেখবেন। ফারাজ ভাই আপনাকেও সাজেস্ট করবো সময় রায়নার কমেডি। যারা সার্কাজম বোঝে না তারা মনে করবে যে ফারাজ ভাইয়া বউ পিটায়, বউ পিটিয়ে পৈশাসিক আনন্দ পায়। হাজার বছর ধরে এরকম একটা লাইন ছিল। মজা ভাই, মনে করেন একটা একটা সেগুন কাঠের একটা লাঠি দিয়া, বুঝছেন, হাজার বছর ধরে পড়েছিলেন, হাজার বছর ধরে আবুল নামের একটা ক্যারেক্টার থাকে, সে তার বউ পিটিয়ে পৈশাসিক আনন্দ পায়, বউ পিটিয়ে মেরে ফেলে। হ্যাঁ, ওই হাজার বছর ধরে তো মনে হয়, ভুলে গেছে ছিল মনে হয়, সেই কত ছোটবেলায় পড়ছিলাম, বুড়া হয়ে গেছি তো ভুলে গেছি সবকিছু। ঠিক আছে, থ্যাংক ইউ যারা লাইভ শুনলেন, সবাইকে শোনার জন্য ধন্যবাদ। বেনাস আপুকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, ইচ্ছামিত্র ভাইকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। লাইভটা লাস্টের দিকে একটু বোরিং হয়ে গেছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট মোটামুটি ভালো ছিল। থ্যাংক ইউ সবাইকে, লাইভটা শোনার জন্য ধন্যবাদ। বেনাস আপু, ইচ্ছামিত্র ভাইয়ের যদি কিছু বলা থাকে আপনার বলেন, তারপর আমরা লাইভটা শেষ করব। জি ভাইয়া, অ্যাড করার জন্য ধন্যবাদ, আর সবাইকে শুভরাত্রি। ভালো লাগলো লাইভ। হ্যাঁ, আমার ইচ্ছামিত্র ভাইয়াকেও থ্যাংক ইউ ভাইয়া।
হ্যাঁ, ওয়েলকাম আপনাকেও, এবং বিশেষ কিছু যুক্ত করার নেই। তবে আমার মনে হয় যে নাস্তিক হন, আস্তিক হন, একটু আনবায়াসড ওয়েতে জীবন কাটানো এবং একটু হাসি খুশি থাকতে শিখুন। তাহলে দেখবেন যে জীবনটা সহজ হবে আর কি। ঠিক আছে? এবং মজাগুলোকে মজার মতো করে নিতে শিখুন আর কি। নাহলে একজন ধার্মিক এবং আপনার মধ্যে কোনো তফাৎ থাকবে না আর কি। আপনি নাস্তিক বা মুক্ত চিন্তক হয়েও ওই একই ধরনের গোঁড়া থেকে যাবেন। যদি সার্কাজম বা এই ধরনের জিনিসগুলোতে আপনাদের সমস্যা হয়। হ্যাঁ, এইটুকুই বলার ফারাজ ভাই। গুড নাইট।